আচ্ছা, তাহলে দেখেন হিস্টোলজি অফ দ্য লিভার বিষয়টা একদম ক্লিয়ার করা ট্রাই করবো, ঠিক আছে? তো আমো ওকে, তো তাহলে আমরা শুরু করি। তো প্রথমে খেয়াল করে দেখেন হিস্টোলজি অফ দ্য লিভারের কথা বলবো আজকে আমরা। ওকে, তো প্রথমে কিছু কথাবার্তা লিখেছি যে নর্মাল ওয়েট অফ দ্য লিভার কতটুকু আসলে 1.5 কেজি, অথবা যদি আমি টোটাল বডি ওয়েটের পার্সেন্ট হিসাব করি তাহলে হচ্ছে 2.5% অফ দ্য টোটাল বডি ওয়েট। এবং আমরা বলতে পারি যে লিভার হচ্ছে লার্জেস্ট ইন্টারনাল অর্গান। ওকে, এর থেকে বড় ইন্টারনাল অর্গান নাই। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ যে টোটাল ওয়েট, নর্মাল ওয়েট কত, 1.5 কেজি অথবা 2.5% অফ দ্য টোটাল বডি ওয়েট, ইট ইজ দ্য লার্জেস্ট ইন্টারনাল অর্গান। ওকে, এখন সেকেন্ড একটা কোশ্চেন করে প্রায় যে লিভারের কয়টা লোব আছে। লোব মানে খণ্ড। এখন যেটাকে আপনি বাইরে থেকে আইডেন্টিফাই করতে পারবেন যে হ্যাঁ আমি যদি লিভারটা ধরি তাহলে আমি এর মধ্যে কয়টা পার্টিশন পাবো, কয়টা স্ট্রাকচার আপনার দেখে মনে হবে যে এর মধ্যে আছে। সো আপনি এরকম 4টা স্ট্রাকচার পাবেন যে জিনিসটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। যখন আমি লিভারটাকে আঁকবো, ওকে, যখন আমি লিভারটাকে চিন্তা করব, তখন আপনি দেখবেন যে লিভারটা হ্যাঁ এরকম 4টা পার্টিশনে আপনি বিভক্ত করতে পারবেন। তার একটা রাইট পার্টিশন আছে, একটা লেফট পার্টিশন আছে, আর একটা কর্ডেট আছে, আর একটা হচ্ছে কোয়াড্রেট আছে। তো কর্ডেট আর কোয়াড্রেট গুলো খুব ছোট। মেনলি যেটা সবচেয়ে ভালোভাবে দেখা যায় এক্সপোজ থাকে সেটা হচ্ছে রাইট কোয়াড্রেট, রাইট লোবস, এবং তারপর হচ্ছে লেফট লোবস। ওকে, তাহলে সবচেয়ে বড় লোবস অফ দ্য লিভার হচ্ছে রাইট লোবস অফ দ্য লিভার। ওকে, তাহলে আমাদের টোটাল লিভারের পার্টিশন হচ্ছে টোটাল 4টা লোবে আমি লিভারকে ভাগ করতে পারি। আচ্ছা, ভালো কথা। এখন খেয়াল করে দেখেন যে তাহলে এখন আমরা হিস্টোলজি চলে যাই। তাহলে হিস্টোলজি মানে হচ্ছে লিভার, আমি যদি লিভারটাকে স্লাইস করি, ঠিক আছে, তাহলে আমি যদি লিভারের দিকে তাকাই আমি তাহলে কি দেখব, লিভারের কি কি আছে, লিভারের সেলগুলো দেখতে কেমন, তার কোন সারফেসে কার সঙ্গে রিলেশন আছে, কোন ব্লাড সাপ্লাই সে পাচ্ছে, কোন ধরনের লিম্ফেটিক সাপ্লাই সে পাচ্ছে, আর কি ধরনের ডাক তার মধ্যে আছে, এগুলো আমরা দেখার ট্রাই করবো। এটি হচ্ছে হিস্টোলজি, লিভারের হিস্টোলজি। তাহলে আমরা যদি ভালোভাবে খেয়াল করে দেখি তাহলে লিভারের ব্লাড সাপ্লাই কয়টা, নর্মালি প্রত্যেকটা অর্গানের ব্লাড সাপ্লাই থাকে নর্মালি 2টা। যে কোনো অর্গান আপনি চিন্তা করেন, আমি যদি কিডনির কথা চিন্তা করি, যদি এটা কিডনি হয়, ঠিক আছে, আমরা জানি কিডনির ব্লাড সাপ্লাই হচ্ছে কয়টা, 2টা। একটা হচ্ছে কিডনিতে আসবে, আমরা জানি যে সকল ব্লাড ভেসেল গুলা আমার কোন একটা অর্গানে আসে তাকে আমরা বলি আর্টারি। তাহলে এই অর্গানটার মধ্যে যখন এই ভেসেলটা প্রবেশ করলো, দিস ইজ দ্য আর্টারি, দিস ইজ কল রেনাল আর্টারি, না, দিস ইজ কল রেনাল আর্টারি। আচ্ছা, ভালো কথা। এবং আমরা জানি যে এই রেনাল আর্টারিটা পার্ট টু পার্ট, ছোট 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 ব্রাঞ্চে বিভক্ত হয়ে যাবে এবং আলটিমেটলি কি করবে, ওই ব্রাঞ্চগুলো থেকে ক্যাপিলারি প্রোডাকশন করবে এবং ক্যাপিলারিগুলো মিলে শেষ পর্যন্ত কি করবে, ভ্যানিউল প্রোডাকশন করবে, ভ্যানিউল থেকে একটা সময় গিয়ে ভেইন প্রোডাকশন করবে এবং সবগুলো ভেইন মিলে একটা মোটা ভেইন তৈরি করবে যেটা লিভার থেকে বের হয়ে আসবে। তাহলে ওই ভেইনটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা বলতেছি জাস্ট ইজ দ্য ভেইন, জাস্ট ভেবে ভেইন একটা বের হয়ে আসবে, ইট ইজ দ্য কি রেনাল ভেইন নাকি। তাহলে নরমালি প্রত্যেকটা অর্গানে কিন্তু একটা আর্টারি থাকে বা একটা আর্টারিয়াল সিস্টেম থাকে আর একটা ভেনাস ড্রেনেজ থাকে, ঠিক আছে। তাহলে আর্টারিয়াল সার্কুলেশন থাকে একটা আর ভেনাস ড্রেনেজও থাকে একটা নরমালি। কিন্তু লিভারের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। তাহলে কেন ভাই ডিফারেন্ট, তাহলে মনে রাখতে হবে যে লিভারের ক্ষেত্রে তার ব্লাড সাপ্লাই কয়টা, তার ব্লাড সাপ্লাই হচ্ছে 2টা। তাহলে আমি বলতে পারি যে লিভারের ব্লাড সাপ্লাই হচ্ছে 2টা, অর্থাৎ লিভার হ্যাজ ডুয়েল ব্লাড সাপ্লাই, 2টা ব্লাড সাপ্লাই সে পায়। তার অর্থ হচ্ছে দুইটা দুইটা ব্লাড ভেসেল এসে লিভারে প্রবেশ করে, 2টা ব্লাড ভেসেল এসে লিভারে প্রবেশ করে। তাহলে নর্মাল আমরা আগে বলেছিলাম যে যে সকল ব্লাড ভেসেল গুলা কোনো একটা অর্গানে এসে শেষ হয় তাহলে ওই ব্লাড ভেসেলটাকে আমরা বলি আর্টারি, ঠিক না, নর্মালি বলি। আর যে সকল ব্লাড ভেসেল গুলা কোন একটা অর্গান থেকে বের হয়ে যায়
নর্মালি আমরা ওই ব্লাড ভেসেল গুলাকে বলি ভেইন। আচ্ছা ভালো কথা, কিন্তু আমি বলতেছি যে লিভারে হ্যাজ ডুয়েল ব্লাড সাপ্লাই, তার অর্থ হচ্ছে লিভার দুইটা ব্লাড ভেসেলের সার্কুলেশন পায়, দুইটা ব্লাড ভেসেল এসে লিভারে প্রবেশ করে। এখন যদি কোশ্চেন করি তাহলে দুইটা ব্লাড ভেসেল কি, তাহলে দুইটা ব্লাড ভেসেল কি সেটা দেখার আগে আমরা একটু থিঙ্ক করি কি কি আছে। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, ওকে, তাহলে আমি যদি একটা লিভার আঁকি, আগে লিভার না আঁকলে বুঝবেন না আপনারা, আমরা একটা লিভার আঁকি, ঠিক আছে? সো ইট ইজ এ লিভার, ওকে, দিস ইজ দ্য লিভার, কথার কথা একটা লিভার আঁকছি আমরা, একটা থিওরিটিক্যাল লিভার। এবং আমরা জানি লিভার নর্মালি প্রত্যেকটা অর্গানে একটা আর্টারি সাপ্লাই পায়, একটা ভেনাস ড্রেনেজ পায়, তাহলে নর্মালি লিভার একটা আর্টারি সাপ্লাই ঢুকতেছে, ওকে, তাহলে দিস ইজ দ্য আর্টারি ফর দ্য লিভার, সো দিস ইজ কল হেপাটিক আর্টারি, এতে কোনো সন্দেহ নাই, দিস ইজ কল হেপাটিক আর্টারি, ওকে। আচ্ছা, এবং আলটিমেটলি এখান থেকে কি হবে, একটা ভেনাস ড্রেনেজ তৈরি হবে, যেটা আলটিমেটলি কই চলে যাবে, যেটা আলটিমেটলি ইনফেরিয়র ভেনা ক্যাভা চলে যাবে, যেটা আলটিমেটলি আমাদের ইনফেরিয়র ভেনা ক্যাভা চলে যাবে। তাহলে আমি যদি এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা, সো দিস ইজ দ্য vein which is emerged from the liver, so this vein is called hepatic vein। তাহলে প্রত্যেকটা অর্গানের মতো লিভারও একটা আর্টারি আছে এবং লিভার থেকে একটা ভেইন ইমার্জ হয়েছে, দিস ইজ কল হেপাটিক ভেইন, ওকে, সিম্পল। আমরা কোনো কিছুকে টাফ করবেন না, নাম জাস্ট সিম্পল চিন্তা করেন, ওকে, ভালো কথা। কিন্তু অন্যান্য অংশের মতো সে না, তার মধ্যে একটা স্পেশালিটি আছে, সেটা কি, সে এরকম আরো একটা ব্লাড সার্কুলেশন পায়, সে এরকম আরো একটা ব্লাড সার্কুলেশন পায়, ঠিক আছে? তাহলে নর্মালি আমরা আগে বলেছিলাম যে সকল ব্লাড ভেসেল গুলা কোনো একটা অর্গানে প্রবেশ করে তাকে আমরা আর্টারি বলি, বাট লিভার তার সেকেন্ড যে ব্লাড ভেসেলটা সে পাচ্ছে, সেই ব্লাড ভেসেলটা তার নর্মাল ব্লাড ভেসেলের মতো নয়, অর্থাৎ এই ব্লাড ভেসেলটা নর্মাল ব্লাড ভেসেলের মতো আর্টারি নয়। তাহলে হোয়াট ইজ দিস ব্লাড ভেসেল? দিস ব্লাড ভেসেল ইজ কল পোর্টাল ভেইন, পোর্টাল ভেইন। তাহলে আমরা আগে বলেছিলাম যে যেটা বের হয় সেটা হচ্ছে ভেইন, তাহলে এটা এটা তো ভেইন, তাহলে এটা কেন ঢুকলো? হ্যাঁ ঠিক না, এটা ডিফারেন্ট বিষয়, যে এটা তো আসলে ভেইন, তাহলে এটা যদি ভেইন হয় তাহলে এটা কেন ঢুকলো? এটা তো ঢুকার কথা না, ঠিক না, স্বাভাবিকভাবে এটা ঢুকার কথা না, বাট এই জন্যই এটা ডিফারেন্ট একটা সিস্টেম। আমরা যখন বলি যে একটা মানুষের ক্ষেত্রে, হ্যাঁ আমরা যেটা বলি যে মানুষের ক্ষেত্রে কয়টা ব্লাড সার্কুলেশন সিস্টেম আছে, নর্মালি আমরা বলি দুইটা, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, যেটা শুরু হয় আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে এবং শেষ হয় আমাদের রাইট অ্যাট্রিয়ামে, এবং সেকেন্ডটাকে আমরা বলি পালমোনারি সার্কুলেশন, যেটা শুরু হয় রাইট ভেন্ট্রিকল থেকে এবং শেষ হয় আমাদের লেফট অ্যাট্রিয়ামে। বাট নাও দেয়ার আর ওয়ান অ্যানাদার systemic circulation. This circulation is called portal circulation. তাহলে portal circulation it is the mainly venous system. তাহলে এই সার্কুলেশনটা নর্মাল সার্কুলেশনের মতো নয়, এই সার্কুলেশনটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? তাহলে এটা একটা ভেইন যেটা আলটিমেটলি লিভারে প্রবেশ করে। এখন কোশ্চেন হচ্ছে এই যে ভেনটা তৈরি হয়েছে, এই ভেনটা আসলে আসছে কোত্থেকে, ঠিক না? নিশ্চয়ই কোনো না কোনো রিজিয়ন থেকে ভেনটা আসছে, বিকজ নর্মাল ভেনের উৎস হচ্ছে যে কোন একটা অর্গান থেকে সে ইমার্জ হয়। তাহলে আমরা যদি এই পোর্টাল ভেনটার অরিজিনটা খেয়াল করি যে আসলে এই পোর্টাল ভেনটা কোত্থেকে আসছে, সে লিভারে ঢুকে কি করতেছে, তার দরকার কি লিভারে ঢুকার? নর্মাল ভেন কি করে, নর্মাল ভেন যখন সবসময় যখন কোন একটা অর্গান থেকে ভেন প্রডিউস হয়, নর্মালি ভেনগুলা কোথায় যায়? সিম্পল, আলটিমেটলি সে কিন্তু ইনফেরিয়র অর সুপিরিয়র ভেনা কাভা দিয়ে হার্টের রাইট এট্রিমে প্রবেশ করে। তাহলে নর্মালি একটা ভেইনের শেষ গন্তব্যস্থল হচ্ছে হার্ট, কিন্তু পোর্টাল ভেইন সেই রুলসটা মেনটেন করে নাই, তার হার্টে যাওয়ার কথা ছিল অ্যাজ আ ভেইন হিসেবে, বাট সে যায় নাই, সে হার্টে না গিয়ে সে আগে কি করলো, লিভারে প্রবেশ করলো, তারপর সে কি করলো, লিভারের হেপাটিক ভেইনের মাধ্যমে সে আলটিমেটলি কি করলো, হার্টে গেল। তাহলে এই সিস্টেমটা নর্মাল সিস্টেমের মতো নয়, এটা একটা ডিফারেন্ট সিস্টেম, এই জন্য একে আমরা আলাদা করে একটা সার্কুলেশন হিসেবে থিঙ্ক করি, দিস সার্কুলেশন ইজ কল্ড পোর্টাল সার্কুলেশন। এখন কোশ্চেন হচ্ছে যে কেন কেন আমার পোর্টাল ভেইনটা আমার হার্টে না গিয়ে আমার লিভারে আসছে? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, অবশ্যই উদ্দেশ্য আছে, বিকজ আমাকে দেখতে হবে যে প্রথমে এই যে পোর্টাল ভেইনটা আছে, এই পোর্টাল ভেইনটা কোত্থেকে অরিজিন করছে। আমি যদি বুঝতে পারি যে পোর্টাল ভেইনটার অরিজিন কোত্থেকে হয়েছে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো কেন সে নর্মাল কোর্স ফলো না করে একটা অ্যাবনর্মাল কোর্স বেছে নিছে, কেন সে আগে হার্টে না গিয়ে সে আগে লিভারে প্রবেশ করেছে, দেন লিভারের মাধ্যমে সে আলটিমেটলি কি করেছে, হেপাটিক ভেন হিসেবে সে কই চলে গেছে, হার্টে চলে গেছে। তাহলে নিশ্চয়ই তার কোনো কজ আছে, এখন সেই কজটা বের করতে হলে আগে আমাকে পোর্টাল ভেনের সোর্সটা খুঁজতে হবে। তাহলে আমরা একটু পোর্টাল ভেনের সোর্সটা খুঁজি। তাহলে দেখেন যে লিভার হ্যাজ ডুয়েল ব্লাড সাপ্লাই, ওয়ান ইজ পোর্টাল ভেইন
and another is hepatic artery. তাহলে নরমালি কি করে আর্টারিগুলা? নরমালি আর্টারির কাজ হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড বহন করা। নরমালি আর্টারির কাজ কি? অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করা। তাহলে লিভার সেলের মেটাবলিজমের জন্য প্রচুর পরিমাণ অক্সিজেন প্রয়োজন। এই জন্য হেপাটিক আর্টারি কি করে? প্রচুর পরিমাণ অক্সিজেন লিভারকে সাপ্লাই করে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু নিউট্রিয়েন্টস লিভার সেলগুলোকে প্রোভাইড করে, যাতে করে সেই নিউট্রিয়েন্টসগুলোকে ইউজ করে এনার্জি সোর্স হিসেবে ইউজ করে সে কি করতে পারে? এটিপি প্রোডাকশন করতে পারে এবং সে নিজে সার্ভাইভ করতে পারে এবং তার যে কাজ সেই কাজগুলো সে প্রপারলি করে যেতে পারে। তাহলে পোর্টাল ভেনের কাজটা কি? পোর্টাল ভেনের কাজ হচ্ছে সে ক্যারি করে নিউট্রিয়েন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট টাইপসের টক্সিন। ভালোভাবে শুনেন যে পোর্টাল ভেন কি ক্যারি করে? পোর্টাল ভেন ক্যারি করে ডিফারেন্ট টাইপস অফ নিউট্রিয়েন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট টাইপস অফ কি টক্সিন and sometimes the antigen. So there are three substance mainly যে পোর্টাল ভেন গুলা সার্কুলেট করে। তাহলে কি কি সার্কুলেট করে ভাই? এখানে একটা লিখেছি নিউট্রিয়েন্টস, তাহলে মেইনলি করে নিউট্রিয়েন্টস, সেকেন্ড ওয়ান হচ্ছে টক্সিন, and the third one is antigen. So there are three main substance which are carried by the portal vein. এখন তাহলে বিষয় হচ্ছে এখন আমাকে বলতে হবে যে পোর্টাল ভেন তাহলে অরিজিন কোথা থেকে? তাহলে আমি বুঝবো যে কেন পোর্টাল ভেন এর করতেছে। তো আপনার বডিতে তিনটা স্পেসিফিক অর্গান আছে, একটা হচ্ছে ইন্টেস্টাইন, একটা হচ্ছে স্প্লিন, আর একটা হচ্ছে প্যানক্রিয়াস। যদিও প্যানক্রিয়াস থেকে পোর্টাল ভেনের অরিজিনটা একটু ডিফিকাল্ট, সব সময় পাওয়া যায় না, কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায়, কোনো ক্ষেত্রে পাওয়া যায় না, তাও মাঝে মাঝে হলেও পাওয়া যায়। এই জন্য ভাই লিখে দিয়েছি যে পোর্টাল ভেনটা মূলত তিনটা স্পেসিফিক রিজিয়ন থেকে অরিজিন হয়। এক নাম্বার হচ্ছে ইন্টেস্টাইন, ইট ইজ দ্য মেইন, সেকেন্ড ওয়ান ইজ স্প্লিন, ইট ইজ সেকেন্ড ওয়ান, এন্ড সবচেয়ে কমন হচ্ছে প্যানক্রিয়াস। তাহলে তিনটা ভেইন আলটিমেটলি কি করে? আমার এই পোর্টাল ভেইন প্রডিউস করে। তাহলে একটা হচ্ছে ইন্টেস্টাইনের ভেইন, একটা হচ্ছে স্প্লিনের ভেইন, আর একটা হচ্ছে প্যানক্রিয়াসের ভেইন। তাহলে এই তিনটা ভেইনের মধ্যে একটা হচ্ছে সুপিরিয়র মেজেন্টারিক ভেইন, একটা হচ্ছে স্প্লিনিক ভেইন, আর একটা হচ্ছে প্যানক্রিয়াটিক ভেইন। এই তিনটা ভেইন মিলে কি প্রডিউস করে? পোর্টাল ভেইন প্রডিউস করে। তাহলে আমরা যদি একটু ছোট্ট আকার দেখি জিনিসটাকে, মানে ইজি করার জন্য ছোট করে লিখি ভাইয়া, তাহলে আমি কি দেখবো একটু দেখি আমরা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার হার্ট, সরি এটা হচ্ছে আমার লিভার, ওকে, আর এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের হার্ট, ঠিক আছে? সো হার্টের ক্ষেত্রে আমরা চার ভাগ করে দিলাম হার্টটাকে। সো দিস ইজ দ্য রাইট এট্রিয়াম, নরমালি আমার ভেনাস সিস্টেম এখানে ড্রেন করে। তাহলে আমি ফার্স্টে একটা কাজ করে ফেলি, আমি লিভারের হেপাটিক ভেইনটাকে এঁকে ফেলি। সো দিস ইজ দ্য হেপাটিক ভেইন, জাস্ট একটা থিওরিটিক্যাল ভেইন, কোনো রিয়েল না, জাস্ট একটা ভেইন আমি এঁকেছি। সো দিস ইজ দ্য ইনফেরিয়র ভেনা কাভা, এবং আলটিমেটলি সেটা কোথায় গিয়ে মুক্ত হচ্ছে? আমার হার্টের রাইট এট্রিয়ামে গিয়ে মুক্ত হচ্ছে, ঠিক আছে? এবার আসেন আমি হার্টে কি বলে, আমি লিভারের নর্মাল যে আর্টারি সেটা হচ্ছে লিভারের হেপাটিক আর্টারি একটু আঁকি। জাস্ট নর্মাল একটা চিত্র আঁকলাম ভাইয়া, এটা নটা ফাংশনাল ফিগার, নটা স্ট্রাকচারাল ফিগার। তো যাই হোক, আমরা একটু তিনটা জিনিস আঁকি একটু। প্রথমটা হচ্ছে ইন্টেস্টাইন। সো নাও দিস ইজ দ্য ইন্টেস্টাইন। আমরা জাস্ট সিম্পলিফাই করার জন্য একটা সিম্পলিফাই ছবি আঁকলাম। দিস ইজ দ্য ইন্টেস্টাইন, এন্ড নাও দেয়ার আর ওয়ান স্ট্রাকচার ইজ কল্ড স্প্লিন, যেটা আমাদের লেফট পোর্শনে থাকে। তো নাও দিস ইজ দ্য স্প্লিন, আমি জাস্ট এটা থিঙ্ক করি দিস ইজ দ্য স্প্লিন, যে নচ আছে মিডল পোর্শনে। আর লাস্ট ওয়ান হচ্ছে প্যানক্রিয়াস। আমি আগে বলেছি প্যানক্রিয়াসটা নট সো ইম্পর্টেন্ট বিকজ এখানে সবসময় হয় না, তাও আমরা আপাতত এটাকে ইগনোর করি, ঠিক আছে? আমরা এটাকে ইগনোর করি। কথা শুনতে সমস্যা হচ্ছে আপুরা ভাইয়ারা? কথা কি ক্লিয়ার? ক্লিয়ার না? আচ্ছা ভাই বলি একটু, কারণ ওই যে কাকে অ্যালাউ করি নাই, কাউকে কি অ্যালাউ করি নাই আছে? কেউ কি ওয়েটিং আছে নাকি? আমার একজন বলে ওয়েটিং বসে আছে, একটু দাঁড়ান, আমি অনেকে গেলে তো আবার চলে যাবে এটা। আচ্ছা পরে দেখি, আমি সমস্যা নেই, এত দেখি একটু টাইম মতো জয়েন করলে আপনাদের দ্বারা সমস্যা হয় না, বুঝে দেরি করলে সমস্যা হয়ে যায়। ওকে, হ্যাঁ। সো দিস ইজ দ্য আওয়ার ইন্টেস্টাইন সিস্টেম এন্ড দিস ইজ দ্য স্প্লিন, জাস্ট একটা ফাংশনাল ফিগার আমরা এঁকেছি। সো নাও দেয়ার আর ভেইন, নাকি আমরা ভেইন একটু আঁকি আসেন। সো এখান থেকে আমাদের কি হয়? ভেইন হয়। তো আমরা যদি এটা সিন করি যে এখানে অনেকগুলো ভেইন আছে, সুপিরিয়র মেজেন্টারিক ভেইন, অনেকগুলো ভেইন আছে, আমরা সেগুলো নিয়ে যাচ্ছি না, বোধহয় হচ্ছে না। ধরেন এটা হচ্ছে আমাদের আর্টারি সিস্টেম, এটা হচ্ছে আমাদের আর্টারি সিস্টেম, ঠিক আছে? এটা আমাদের কি করতেছে? পুরা এটাকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে, ঠিক আছে? কথার কথা, মানে এখানে কি তৈরি হয়েছে? আলটিমেটলি এখানে অনেকগুলা আমাদের ক্যাপিলারি লুপ তৈরি হয়েছে, ঠিক আছে? তো সবগুলো ক্যাপিলারি থেকে আলটিমেটলি কি তৈরি হবে? আলটিমেটলি ভেইন সিস্টেম তৈরি হবে। তো আমি ধরে নিচ্ছি এগুলো ভেনাস সিস্টেম তৈরি হচ্ছে, ঠিক আছে? এখানে একটা ক্যাপিলারি লুপ আছে, এখান থেকে একটা ক্যাপিলারি লুপ আছে, এখান থেকে একটা ক্যাপিলারি লুপ আছে,
এখানে একটা ক্যাপিলারি লুপ আছে, অসংখ্য ক্যাপিলারি লুপ মিলে কি করতেছে শেষ পর্যন্ত একটা ভেইন অরিজিন করতেছে। সো দিস ইজ দ্য ভেইন। ওকে, আচ্ছা, আর এখান থেকে একটা ভেইন অরিজিন করতেছে, দিস ইজ দ্য স্প্লেনিক ভেইন। ওকে, এন্ড দ্য স্প্লেনিক ভেইন নাও ইটস অ্যাটাচড টু দ্য সুপিরিয়র মেসেন্টারিক ভেইন, এবং দেখেন আলটিমেটলি এই দুইটা ভেইন মিলে আমার লিভারে চলে যাচ্ছে। ওকে, সো নাও আমরা বুঝে গেলাম। তো আমি যদি এটাকে বলি সুপিরিয়র মেসেন্টারিক ভেইন, ইনশাআল্লাহ পুরো ক্লিয়ার জিনিসটা আছে, ক্লিয়ার করে দিই আপনাদেরকে 100% ইনশাআল্লাহ যদি আল্লাহর রহমত করে। and this is the splenic vein. Okay, so the splenic vein and the superior mesenteric vein ultimately attached হয়ে কি করলো শেষ পর্যন্ত আমার portal vein production করলো। this is the portal vein, right? this is the portal vein. এখন আসেন, তাহলে বিষয়টা হচ্ছে এই ভেনগুলা কেন আমার হার্টে না গিয়ে কেন আমার লিভারে প্রবেশ করলো? প্রথম আনসার, গাটের মেইন ফাংশন কি? গাটের মেইন ফাংশন হচ্ছে আমাদের গাট মেইনলি হিউজ অ্যামাউন্টের নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে। এখন কথার কথা যে আপনার এখন ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 100 মিলিগ্রাম গ্লুকোজ, জাস্ট একটা নর্মাল এক্সাম্পল, আমি জানি না কতটুকু নিউট্রিয়েন্টস লাগবে। কথার কথা আমি ধরে নিচ্ছি যে এই মুহূর্তে আপনার আজকের জন্য টোটাল 100 মিলিগ্রাম গ্লুকোজ প্রয়োজন। কথার কথা, আচ্ছা ভালো কথা, কিন্তু আপনি খুব পেটুক একটা মানুষ, প্রচুর খেতে পছন্দ করেন। আচ্ছা, আপনি কি করেছেন, দিনের মধ্যে 3 বার করে আপনি বিরিয়ানি খাইছেন, এবং দেখা গেল যে টোটাল আপনার বডিতে আজকে নিউট্রিয়েন্টস প্রোডাকশন হইলো প্রায় 600 মিলিগ্রাম। 600 মিলিগ্রাম গ্লুকোজ আপনার বডিতে প্রডিউস হলো। এখন বিষয়টা হচ্ছে যদি এই 600 মিলিগ্রাম গ্লুকোজ আমার লিভারে না গিয়ে, লিভারে না গিয়ে যদি এই 600 মিলিগ্রাম গ্লুকোজ আমার হার্টে চলে যেত, তাহলে কি হইতো? একটু বুঝে ট্রাই করেন যে আমার এই গাটের কাজ হচ্ছে নিউট্রিয়েন্টস গুলোকে অ্যাবজর্ব করা। ওকে, এবং মনে রাখতে হবে যে নর্মালি যখন কিছু অ্যাবজর্ব হয় সেটা কিন্তু আর্টারি বা ভেইনে প্রবেশ করে না, সেটা প্রবেশ করে ক্যাপিলারি বেডে। বিকজ প্রত্যেকটা অর্গানের একটা আর্টারি সিস্টেম আছে এবং একটা ভেনাস ড্রেনেজ আছে, বাট ওদের মাঝখানে একটা সিস্টেম হচ্ছে ক্যাপিলারি সিস্টেম। বিকজ আর্টারি তো একটা বড় অংশ, এত বড় একটা নলের পক্ষে, এত বড় একটা ভেসেলের পক্ষে সম্পূর্ণ অর্গানকে কভার করা কখনো পসিবল না। এই জন্য দেখা যায় যে ওই আর্টারিটা যখন কোন একটা অর্গানে প্রবেশ করে তখন সে সিম্পলিফাই ছোট 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 অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ব্লাড ভেসেলে বিভক্ত হয়ে যায়। তখন ওই ক্ষুদ্র ক্ষুদ্র ব্লাড ভেসেলগুলোকে আমরা বলি ক্যাপিলারি। এবং ক্যাপিলারির যে এন্ডোথেলিয়াল সেলগুলো আছে তারা খুবই পাতলা হয়, তারা সাধারণত স্কোয়ামাস টাইপ হয়, অর্থাৎ তারা এতই পাতলা যে ডিফারেন্ট সাবস্টেন্স গুলো ইজিলি কি করতে পারে, ওই ব্লাড ভেসেলটাকে ক্রস করতে পারে। যদি আর্টারি হইতো, আর্টারির যে লুমেন আছে বা আর্টারির যে ওয়ালটা আছে, ওয়ালটা এতটাই ঠিক যে কোনো সাবস্টেন্সের পক্ষেই কখনো আর্টারি ওয়ালকে ক্রস করে বের হওয়া বা ভিতর বাইরে থেকে ব্লাড ভেসেলের মধ্যে ঢোকা পসিবল হইতো না। এবং সেটা কিন্তু ভেনের ক্ষেত্রে প্রযোজ্য, যদিও ভেন আর্টারি থেকে সরু, তবুও কিন্তু কম্পারেবলি দুইটাই অনেক মোটা। তাহলে কখনোই কোনো সাবস্টেন্সের পক্ষে আর্টারিকে ক্রস করে ঢুকাও সম্ভব না বা আর্টারিকে ক্রস করে বের হওয়া সম্ভব না। তাহলে ইজিলি সেটা কোথায় সম্ভব? ক্যাপিলারি বেডে। বিকজ ক্যাপিলারি বেডের যে সেলগুলা আমরা অলরেডি এগুলো পড়ে ফেলেছি, ভাইয়া পড়ে ফেলেছি এপিথেলিয়াল সেলে, যেগুলো কি এন্ডোথেলিয়াল সেল এবং দিস ইজ দা স্কোয়ামাস টাইপ। সো এগুলো এতই পাতলা যে কোনো সাবস্টেন্স ইজিলি কি করতে পারে, এগুলাকে ক্রস করতে পারে। তাহলে আলটিমেটলি আমার কি হয় যে আমার এখানে যে গাটের যে আর্টারি সিস্টেম আছে সেটা কিন্তু আলটিমেটলি ক্যাপিলারিতে বিভক্ত হয়ে যায় এবং অসংখ্য ক্যাপিলারি মিলে কি তৈরি করে, শেষ পর্যন্ত ভেনাস ড্রেনেজ তৈরি করে। তাহলে যখন আমার ফুড পার্টিকেলস গুলা গাটের সেলগুলো অ্যাবজর্ব করে, মানে এন্টেরোসাইট গুলো অ্যাবজর্ব করে, তখন সে এই ফুড গুলাকে কি তার সেলের মধ্যে রেখে দেয়? কখনো না। বিকজ প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট ক্যাপাবিলিটি আছে যে সে কতটুকু ফুড সে অ্যাকুমুলেট করতে পারে। বাট তখন তার মধ্যে অনেক বেশি গ্লুকোজ চলে আসবে, অ্যামাইনো অ্যাসিড চলে আসবে, ফ্যাটি অ্যাসিড চলে আসবে, তখন কিন্তু সেগুলোকে আর অ্যাকুমুলেট করতে পারবে না। ফলে সেগুলোকে কি করবে, সবগুলোকে ক্যাপিলারির মধ্যে থ্রু আউট করবে। তাহলে ক্যাপিলারিতে কে নিয়ে যাবে এটাকে? ভেনাস সিস্টেম নিয়ে যাবে। বিকজ আর্টারি সিস্টেম হচ্ছে হাই ফ্লো সিস্টেম, তো সেটা তো আসতেছে, সেটা কিন্তু আর আলটিমেটলি এই কি বলে আমাদের এই ফুড গুলাকে নিতে পারবে না। তাহলে নিবে কে? নিবে হচ্ছে ভেনাস ড্রেনেজ অর্থাৎ ভেন। তাহলে এই ভেন গুলা মিলে কি তৈরি করছে শেষ পর্যন্ত? সুপিরিয়র মেসেন্টারিক ভেন। ঠিক আছে, তাহলে এখন আমি কি বললাম যে আপনি একটা পেটুক মানুষ, আপনি 600 মিলিগ্রাম গ্লুকোজ তৈরি করে ফেলছেন, খেয়ে ফেলছেন। আপনার বডিতে এখন প্রচুর পরিমাণ গ্লুকোজ 600 মিলিগ্রাম, বাট আপনার ডেইলি নিড হচ্ছে 100 মিলিগ্রাম। এখন এই গ্লুকোজ গুলা যদি সরাসরি আমার কই চলে যেত, সরাসরি যদি আমার হার্টে চলে যেত এবং হার্টের মাধ্যমে আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশনে চলে যেত, তাহলে কিন্তু কি হইতো যে এই গ্লুকোজ গুলা সারা বডি ঘুরতো এবং ঘুরার পরে দেখা যেত যেখান থেকে শুধুমাত্র 100 মিলিগ্রাম পিক আপ হইতো। বিকজ আপনার বডি সেই দিনের নিড কত? 100 মিলিগ্রাম। বাকি যে 500 মিলিগ্রাম গ্লুকোজ আছে সেটা কই যাইতো? সেটা কিন্তু আলটিমেটলি আমার কিডনি দিয়ে বের হয়ে যেত। বিকজ আমরা জানি যে আমাদের রেনাল থ্রেশহোল্ড হচ্ছে 180 এবং ম্যাক্সিমাম
amount of glucose reabsorbed by the kidney is 320 মিলিগ্রাম পার মিনিট। ওকে, তাহলে এর থেকে যখনই গ্লুকোজের পরিমাণ বেশি হবে তখন কিন্তু কিডনি সেগুলোকে আর রিঅ্যাবজর্ব করতে পারবে না, কি করবে, সবগুলোকে ইউরিনে থ্রু আউট করবে। তাহলে কি হবে, হিউজ অ্যামাউন্টের গ্লুকোজ ওয়েস্ট হবে। বাট আপনি ওয়েস্ট করতে পারেন, বাট আপনার বডি কখনোই এই ওয়েস্টেজটাকে অ্যাপ্রুভ করে না। তাহলে সে কি চাবে, সে চাবে সর্বোচ্চ পরিমাণ গ্লুকোজকে সে অ্যাকুমুলেট করে রেখে দিতে, সর্বোচ্চ পরিমাণ গ্লুকোজকে সে জমা করে রেখে দিতে। আর আপনার বডির একটাই স্পেশাল স্টোরেজ হাউস আছে, সেটা হচ্ছে লিভার। এই জন্য আমার যে ভেইনটা এই গাট থেকে অরিজিন করেছে, সেই ভেইনটা সরাসরি হার্টে না গিয়ে কোথায় গিয়েছে, আমাদের লিভারে গিয়েছে। এবং লিভারে গিয়ে কি করে, এই গ্লুকোজ গুলাকে লিভার সেলের মধ্যে অ্যাজ আ গ্লাইকোজেন হিসেবে স্টোর করে। এখন আপনি জানি যে আমাদের সর্বোচ্চ পরিমাণ গ্লুকোজের মধ্যে স্টোরেজ ক্ষমতা হচ্ছে 100 মিলিগ্রাম। হ্যাঁ, 100 মিলিগ্রামের পরে আর গ্লুকোজ স্টোরেজ করতে পারে না, তখন বাদ বাকি গ্লুকোজ গুলা কি হয়, এগুলো আলটিমেটলি কি করে, আমাদের ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয় এবং আলটিমেটলি ফ্যাট প্রডিউস করে। সেটা আলাদা কথা, ওগুলো নিয়ে আমরা যাচ্ছি না, বায়োকেমিস্ট্রির কথাবার্তা। তাহলে যেটাই হোক কেন, যদি মেন থিঙ্কিংটা করি, তাহলে মেন থিঙ্কিংটা হচ্ছে যে ফুড পার্টিকেলস গুলো আলটিমেটলি কই যাচ্ছে, আমার লিভারে যাচ্ছে, এবং লিভার সেলগুলো কি করতেছে, এই ফুড পার্টিকেলস গুলাকে মানে গ্লুকোজ গুলাকে, অ্যামাইনো অ্যাসিড গুলাকে বা ফ্যাটি অ্যাসিড গুলাকে আমার বিভিন্ন পলিমারে কনভার্ট করতেছে এবং এগুলাকে স্টোর হিসেবে রেখে দিচ্ছে। কখন রাখতেছে, কথার কথা, আজকে আপনি 3 প্লেট ভাত খাইছেন, কিন্তু কালকে যে আপনি খেতে পারবেন তার তো কোনো নিশ্চয়তা নেই। আপনি কাজ করতেছেন, আপনার উপরে বাড়ি ভাঙি পড়ছে, আপনি 17 দিন ধরে না খাই আছেন, বা 17 দিন ধরে আপনি বাড়ির নিচে চাপা পড়ে আছেন, ওই মুহূর্তে কিন্তু আপনাকে এই স্টোরেজ পার্সনটুকু হেল্প করবে বাই রিলিজিং দ্য গ্লুকোজ। ওকে, তাহলে এই যে স্টোরেজ করার জন্য আমার এই পোর্টাল সিস্টেম তৈরি হয়। তাহলে পোর্টাল সিস্টেমে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই ফুড নিউট্রিয়েন্টস গুলাকে গাট থেকে নিয়ে যাতে করে সর্বোচ্চ পরিমাণ স্টোর তৈরি করতে পারি, তাই এগুলা হার্টে না গিয়ে সরাসরি করে যায়, প্রথমে লিভারে যায়, এবং লিভার সেল সেগুলোকে আগে অ্যাকুমুলেট করার ট্রাই করে সর্বোচ্চ পরিমাণ, পারলে গ্লুকোজ কে গ্লাইকোজেন হিসেবে অ্যাকুমুলেট করে, আর না পারলে সেটাকে লিপিডে কনভার্ট করে বা ফ্যাটে কনভার্ট করে বা এটাকে প্রোটিনে কনভার্ট করে, হোয়াট এভার, দেন বাকি অংশটুকু সে হার্টে পাঠিয়ে দেয় এবং হার্ট কি করে, সেগুলোকে সার্কুলেট করে। ইট ইজ দ্য নর্মাল ফাংশন অফ দ্য লিভার। এই জন্য পোর্টাল সার্কুলেশনটা নর্মাল ব্লাড ভেনাস সিস্টেম থেকে একটু ডিফারেন্ট। এখন আপনি বলতে পারবেন সুপ্রিম এজেন্টটাই বুঝলাম, হ্যাঁ, আপনি বলেছেন যে নিউট্রিয়েন্টস, টক্সিন এন্ড দ্য অ্যান্টিজেন। তাহলে টক্সিন কোথায়, আমরা হিউজ অ্যামাউন্টের সাবস্টেন্স খাই, তার মধ্যে কিছু সাবস্টেন্স কিন্তু টক্সিজেনিক মানে টক্সিনাস সাবস্টেন্স। এই টক্সিক সাবস্টেন্স গুলোকে যদি আপনি গ্রহণ করে ফেলেন এবং এগুলা যদি আপনার সারা বডিতে ঘুরতে থাকে সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে, তাহলে বিভিন্ন সেলগুলোকে সে কি করবে, ড্যামেজ করবে। কিন্তু আপনি যদি এই টক্সিন গুলাকে সারা বডিতে পাঠানোর আগে লিভারে আগে পাঠান, লিভারের পাওয়ার আছে, লিভারের ক্ষমতা আছে যে টক্সিনকে ডিটক্সিফাই করা। অর্থাৎ বিভিন্ন টক্সিন গুলাকে বিভিন্ন মেটাবলিজমের মাধ্যমে, বিভিন্ন এনজাইমিক রিঅ্যাকশনের মাধ্যমে টক্সিন গুলাকে ডিটক্সিফাই করা, মানে টক্সিন গুলাকে নষ্ট করে দেওয়া। তাহলে ওই সাবস্টেন্স গুলো যখন সিস্টেমিক সার্কুলেশনে যাবে তখন সে আর কিন্তু ক্ষতি করতে পারবে না। এই জন্য টক্সিন অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রিয়েন্টস দুইটাই সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে লিভারে প্রবেশ করে, নিউট্রিয়েন্টস গুলো অ্যাবজর্ব হয় বা as a accumulation হয় বা স্টোরেজ হিসেবে জমা থাকে, আর টক্সিন গুলা ডিটক্সিফাই হয় বাই দ্য মডিফিকেশন অফ দ্য এনজাইমিক রিঅ্যাকশন অফ দ্য গ্লুকোজ, বিকজ গ্লুকোজ ইজ দ্য মেটাবলিক অর্গান। ওকে, এন্ড থার্ড ওয়ান ইজ অ্যান্টিজেন। আমরা সবাই জানি স্প্লিন ইজ এ স্পেশাল ইমিউন অর্গান। আমাদের বডির প্রচুর ইমিউনিটির কাজগুলা স্প্লিন করে থাকে, ঠিক না? এবং স্প্লিনের মধ্যে কিছু স্পেশাল সিস্টেম আছে, ইনশাআল্লাহ যখন আমি স্প্লিনিং আপনাদেরকে স্প্লিন দিতে অবশ্যই ক্লাস আছে না, স্প্লিন যখন পড়াবো তখন একদম ওগুলো দেখাই দিব, ঠিক আছে? রেড পাল্প, হোয়াইট পাল্প, এগুলো কি, কোথায় কি আছে, কেন কেন এটাকে আপনার বডির একটা ইমিউন সিস্টেম বলতেছি আমরা, সেগুলা। তো এখান থেকে কি হয় যে প্রচুর পরিমাণ কি থাকে, ম্যাক্রোফেজ থাকে, যারা আলটিমেটলি কি করে, ফ্যাগোসাইটোসিস করে। এবং ফ্যাগোসাইটোসিস করার পরে এরা কি করে, ব্রোকেন সাবস্টেন্স গুলাকে সব ব্লাডের মধ্যে থ্রু আউট করে, কারা, স্প্লিনিক ম্যাক্রোফেজ গুলা। এবং এই ব্রোকেন সাবস্টেন্স গুলা আলটিমেটলি কি হয়, আলটিমেটলি আমার ব্লাড ভেসেলের মাধ্যমে এই কি বলে স্প্লিনিক ভেনের মাধ্যমে আলটিমেটলি কই চলে আসে, লিভারে চলে আসে। এবং লিভারে একটা স্পেশাল সেল আছে, কাফার সেল, হ্যাঁ, হুইচ ইজ অ্যাক্ট লাইক এ সামটাইমস অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই কাফার সেলগুলো কি করে, এই অ্যান্টিজেন গুলোকে প্রসেসিং করে। তাহলে এই জন্য অ্যান্টিজেন গুলো অনেক সময় দেখা যায় যে আমার লিভার সেলে যায় ফর দ্য প্রসেসিং হওয়ার জন্য। এই জন্য আমার এই সুপিরিয়র মেজেন্টারিক ভেইন, স্প্লিনিক ভেইন, সামটাইমস দ্য প্যানক্রিয়াটিক ভেইন মিলে কি তৈরি করে, পোর্টাল ভেইন তৈরি করে, যা আলটিমেটলি আমার লিভারে যায় এবং লিভারে গিয়ে কিছু স্পেসিফিক কাজ করে। ক্লিয়ার? বলেন, বুঝেছেন? জি ভাইয়া, ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে যে ভাইয়া বুঝি নাই বা সামথিং, কোন রকমের নিজের এনকোয়ারি থাকলে ভাই কোশ্চেন করতে পারেন। আমার নেটই কেন ডিস্টার্ব করতেছে আজকে, 3 জন আর কে বসে আছে দেখেন না।
কারো কোনো কোশ্চেন নাই, তাহলে সবাই বুঝছেন, তাহলে আলহামদুলিল্লাহ। ওকে, যদি না বুঝেন তারপর আগাই, ঠিক আছে? আমরা এখন এখান থেকে ভাইয়া বলেন আপু। ভাইয়া এর আগের স্লাইডটা একটু দেখাবেন। আচ্ছা, স্লাইড দেখা যাবে, আপনাদের নোটও দিয়ে দিব, আবার স্লাইড দেখার কি দরকার? এটা কোনো স্লাইড নেই, এটাই ফার্স্ট স্লাইড। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নোট দিয়ে দিব একটু পরে, ক্লাসে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এইবারে পেজটা আসেন, এটা আমি অনেক টাইম করে আঁকছি, আমি 3D আঁকতে পারি না, 3D আঁকা আমার পক্ষে পসিবল না, ঠিক আছে? তো আমি যতটুকু সম্ভব 3D স্টাইলে আঁকছি, বাট আমি জানি না হয়েছে কিনা, বাট না হলেও আমি আপনাকে হাতে দেখাই দিব, ঠিক আছে? মানে হাত দিয়ে দেখাই দিব জিনিসটা। খেয়াল করে দেখেন, এটা কি আসলে, আমি যদি কোশ্চেন করি ভাই এটা কি আঁকছেন, এটা হঠাৎ করে কোত্থেকে কই চলে আসলো, বুঝলাম না। আচ্ছা, তাহলে আমরা কি বলেছিলাম যে লিভারের মধ্যে হেপাটিক আর্টারি ব্রাঞ্চ আসে এবং অ্যাজ ওয়েল অ্যাজ পোর্টাল ভেনের কি আসে, ব্রাঞ্চ আসে, ঠিক না? তাহলে এই যে আমার আর্টারি সিস্টেম আসতেছে, ভেনাস সিস্টেম আসতেছে, তাহলে আলটিমেটলি এদেরকে তো কি করতে হবে, লিভার সেলে পর্যন্ত পৌঁছাইতে হবে এবং আলটিমেটলি তাদেরকে ভেন তৈরি করতে হবে এবং ভেনগুলো মিলে কি করবে, শেষ পর্যন্ত হেপাটিক ভেন হয়ে লিভার থেকে কি হবে, বের হয়ে যাবে। আগে সিম্পল চিন্তা করেন, পরে আমরা ডিটেলসে যাব। সিম্পল ওয়ার্ডটা কি? সিম্পল ওয়ার্ডটা হচ্ছে আমার হেপাটিক আর্টারি আসতেছে, দেন সে ব্রাঞ্চ তৈরি করতেছে, পোর্টাল ভেন আসতেছে, তারপর সে ব্রাঞ্চ তৈরি করতেছে। এরা কাদের কাছে যাওয়ার ট্রাই করতেছে, হেপাটোসাইটের কাছে যাওয়ার ট্রাই করতেছে, বিকজ ওদের কাজ হচ্ছে অক্সিজেন অথবা নিউট্রিয়েন্টস গুলাকে হেপাটোসাইটের কাছে পৌঁছে দেওয়া। দেন হেপাটোসাইট কি করতেছে, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করতেছে, ডিফারেন্ট কি করতেছে, নাইট্রোজেন কন্টেইনিং ওয়েস্ট প্রোডাক্ট তৈরি করতেছে এন্ড ডিফারেন্ট টাইপসের ওয়েস্ট প্রোডাক্ট তৈরি করতেছে, যেটা আলটিমেটলি কি করবে, আমার ক্যাপিলারির মাধ্যমে বা ভেনাস সিস্টেমের মাধ্যমে কই চলে আসবে, হেপাটিক ভেনে চলে আসবে এবং আলটিমেটলি হেপাটিক ভেন লিভার থেকে বের হয়ে ইনফেরিয়র ভেনা কেবা দিয়ে আমার হার্টের রাইট পোর্শনে চলে যাবে। এটা তো ক্লিয়ার, এটা তো ক্লিয়ার। এই পুরো সিকোয়েন্সটা কি বুঝেছেন? এই পুরো সিকোয়েন্সটা তো বুঝছেন। এখন তাহলে এই যে বিষয়টা হয় যে আমার পোর্টাল আর্টারি, পোর্টাল ভেইন, সিস্টেমিক হেপাটিক আর্টারি আসতেছে, এদের ব্রাঞ্চগুলা এটা কোথায় কি উন্মুক্ত হচ্ছে, নরমালি কি থাকে, ক্যাপিলারি থাকে, বাট লিভার এই সিস্টেম মেইনটেইন করে না। লিভার নরমাল ক্যাপিলারি যে সিস্টেম, এই সিস্টেম লিভার মেইনটেইন করে না, লিভার একটা ডিফারেন্ট সিস্টেম মেইনটেইন করে। তাহলে দেখি সেই ডিফারেন্ট সিস্টেমটা কেমন। ঠান্ডা মাথায়, মুখস্থ করার কিছু নাই, বুঝে একদম শুনেন ভালো আগে, কারণ আজকে টপিকটা একটু ডিফারেন্ট, একটু টাফ, অন্যান্য জিনিসের মতো না, এত যা পড়াইছি। খেয়াল করে দেখেন, সো দিস ইজ দ্য ব্রাঞ্চ। হোয়াট ইজ দ্য ব্রাঞ্চ? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য, ব্রাঞ্চ বানান ভুল, ঠিক আছে, ভুল করে, ঠিক আছে, ঠিক করে, সরি ভুল আছে, ঠিক করে নেন, BRANCH, ওকে, ঠিক করে নেন জাকা। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য হেপাটিক আর্টারি, ওকে, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য হেপাটিক আর্টারি। ওকে, আমি 3D আঁকতে পারি না, বাট এটা কি হবে, এই জিনিসটা উপরের দিকে হবে, মানে উপরের দিকে, আর এই জিনিসটা হবে নিচের দিকে, মানে আমি তো আঁকা সম্ভব হয় না, দেখি আমি এটাকে লম্বা করে আঁকছি। সো দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য হেপাটিক আর্টারি এন্ড দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য পোর্টাল ভেইন। মেইন পোর্টাল ভেইন তো একটা বড় ভেইন, বাট এর কি হয়েছে, অনেকগুলো ট্রিবিউটারিজ প্রোডাকশন হয়েছে, ছোট 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 অনেকগুলো ভেইন সে তৈরি করছে। দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য পোর্টাল ভেইন এন্ড দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য কি, হেপাটিক আর্টারি। ওকে, দেখেন এই ব্রাঞ্চ, হেপাটিক আর্টারি ব্রাঞ্চটা এবং পোর্টাল ভেনের ব্রাঞ্চটা দুইটা মিলে কি তৈরি করছে, একটা স্পেস তৈরি করছে না, দেখেন তো একটা স্পেস দেখা যাচ্ছে, এই যে খালি জায়গাটা, একটা স্পেস দেখা যাচ্ছে। তাহলে দুইটা মিলে দেখেন, নরমালি কি হয়, নরমালি কিন্তু আমার আর্টারি সিস্টেম আর ভেনাস জয়েন্ট ডাইরেক্ট মিলে যায় না, কারণ মিলে গেলে সমস্যা, বাট এখানে তারা এই কাজটা করে নাই। তারা কি করেছে, ডাইরেক্টলি হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেন একটা একটার সঙ্গে কি হয়ে গেছে, ইমার্জ হয়ে গেছে, মিশে গেছে, মিশে গিয়ে তারা বড় আকৃতির একটা ব্লাড ভেসেল বা একটা বড় আকৃতির একটা স্পেস তৈরি করছে। আপনার কাছে মনে হচ্ছে ভাই এটা এরকম কেন, জিনিসটা কি, এটা তো গোল, এটা কি গোল না, এটা যেমন গোল, এই যে আমি যে এই জিনিসটা আঁকলাম, এই যে এখানে জিনিসটা আঁকলাম, এটা কি চ্যাপটা নাকি এটাই কি একটা গোল স্ট্রাকচার, গোলই হবে ভাই, গোলই হবে। তাহলে আমি তো আগে বলতেছি বারবার যে আমার 3D আমার পক্ষে আঁকা সম্ভব হয় নাই, বাট আপনি একটু কষ্ট করে থিঙ্ক করে নেন যে ভাই এটা গোল একটা স্ট্রাকচার, বিকজ এই যে গোল তার চারপাশে কি আছে, এরকম সেল আছে, এরকম একটা সেল আছে, এরকম সেল আছে, এরকম সেল, এখানে সেল, এখানে সেল, এখানে সেল, এখানে সেল, এখানে সেল। বাট আমি কি করেছি, এই উপরের সেলটা, এই যে উপরের সেলটা এবং নিচের সেলটা আঁকছি, দেখছেন, মানে আমি এটাকে স্লাইস করে ফেলছি, জাস্ট স্লাইস করে আমি জাস্ট পাশ থেকে দেখতেছি। তাহলে পাশ থেকে দেখলে আমি কি দেখবো, শুধুমাত্র এরকম দেখবো না, আমি তো পুরো জিনিসটা দেখতে পারবো না। তো আসেন, সো ইট ইজ the one of the important blood vessel, এই যে এটা একটা ব্লাড ভেসেল, ওকে, এরকম একটা ব্লাড ভেসেল এটা, ওকে। আচ্ছা, সো এই ব্লাড ভেসেলটা কি তৈরি করছে, এইটা আর এটা মিলে, ঠিক আছে। আচ্ছা, এই যে স্পেসটা ক্রিয়েট করেছে, এই যে স্পেসটা সে ক্রিয়েট করেছে, এই স্পেসটার নাম হচ্ছে সাইনোসয়েড। আমরা সবাই জানি লিভারে কি থাকে, সাইনোসয়েড থাকে। তাহলে এই যে সাইনোসয়েডটা কে প্রডিউস করেছে, হেপাটিক আর্টারি ব্রাঞ্চ
and the portal vein এর ব্রাঞ্চ। দুইটা ব্রাঞ্চ একসঙ্গে মিলে গিয়ে একটা বড় আকৃতির স্পেস ক্রিয়েট করেছে, বড় আকৃতির একটা ব্লাড ভেসেল টাইপের স্ট্রাকচার তৈরি করেছে। যে ব্লাড ভেসেল স্ট্রাকচারের নাম কিন্তু ক্যাপিলারি না, যে ব্লাড ভেসেল স্ট্রাকচারের নাম সাইনোসয়েড, বাট সাইনোসয়েড মাস্ট বি স্পেশাল টাইপ অফ ক্যাপিলারি, এতে কোনো সন্দেহ নেই, বাট তার স্পেশাল নাম সাইনোসয়েড। ওকে, এবার আসেন, তাহলে সাইনোসয়েড যেহেতু একটা ব্লাড ভেসেল আসলে সত্যিকার অর্থে, তাহলে এর কি আছে? অবশ্যই সেল আছে। তাহলে আমরা কি জানি নরমালি যে ব্লাড ভেসেলের সেলকে কি বলি আমরা? এন্ডোথেলিয়াম, ঠিক না? এন্ডোথেলিয়াম। না, তাহলে অবশ্যই এই যে সেলগুলা, প্রত্যেকটা সেল দেখতেছেন, এই যে প্রত্যেকটা সেল, এগুলো সবগুলো কি এক একটা এন্ডোথেলিয়াল সেল, ঠিক আছে? কিন্তু নরমালি আমরা যখন তাকাই বা আমরা যখন আঁকি, দুইটা এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে গ্যাপটা কি অনেক ছোট থাকে নাকি অনেক বড় থাকে? নরমালি ছোট থাকে। ছোট থাকে। ছোট থাকে। দেখেন তো এই জায়গায় দুইটা এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে গ্যাপটা কি হিউজ না, অনেক বিশাল আকৃতির না? সো দিস ইজ দ্য স্পেশালিটি অফ সাইনোসয়েড, একমাত্র ক্যাপিলারি সিস্টেম যাকে আমরা বলি ইউজুয়ালি কি, যার মধ্যে হিউজ অ্যামাউন্টের গ্যাপ থাকে দুইটা এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে। আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, ভাই কেন কেন? এবার আনসার আসি। আপনার বডিতে এমন কোন ক্যাপিলারি সিস্টেম আছে যাকে প্রোটিন ক্রস করতে পারে? আছে না। আমার বডিতে কিন্তু আমরা জানি যে প্রোটিন একটা স্পেশাল স্ট্রাকচার। প্রোটিন এতই বড় যে নরমালি কোনো ব্লাড ভেসেল ক্রস করতে পারে না। এই জন্য আপনি দেখবেন যখন কোন একটা জায়গায় আমার ব্লাড লিক হয়, মানে প্লাজমা লিক হয়, সেখানে শুধু ওয়াটার বা ওয়াটার কন্টেইনিং সোডিয়াম ক্লোরাইড বা ডিফারেন্ট টাইপসের ক্যাটায়ন বা অ্যানায়ন কি করে লিক হয়। কিন্তু কখনো কি দেখেছেন যে প্রোটিন লিক হয়ে যেতে উইদাউট প্যাথোলজিক্যাল কন্ডিশন? ফিজিওলজিক্যালি হয় না। কেন হয় না? বিকজ প্রোটিনের সাইজ যতটা বড় হয়, নরমালি ব্লাড ভেসেলের বা ক্যাপিলারি যে ব্লাড ভেসেল বা ক্যাপিলারি যে সেলগুলা এন্ডোথেলিয়াল সেল, তাদের মাঝখানে যে পোর বা ছিদ্র তার থেকে কি হয়? ছোট হয়। তাহলে প্রোটিনের সাইজ হয় অনেক বড় আর পোরের সাইজ কি হয়? অনেক ছোট। এই জন্য নরমালি কখনো কোনো প্রোটিন কি করতে পারে না, আমার ক্যাপিলারিকে ক্রস করতে পারে না। কিন্তু এই একমাত্র ক্যাপিলারি সিস্টেম যেখানে প্রোটিন ক্রস করতে পারে। এবার আনসার কোশ্চেন করেন ভাই কেন? বিকজ আমরা সবাই জানি দেয়ার আর ওয়ান ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য লিভার ইজ আ সিনথেটিক ফাংশন অফ লিভার, বিকজ লিভার প্রডিউস প্লাজমা প্রোটিন। তাহলে আপনার কি মনে হয় লিভার যে প্লাজমা প্রোটিন প্রডিউস করে এটা কে করে? লিভারের সেল না? লিভারের সেল না? জি ভাইয়া। আমরা কি বলি লিভার স্ট্রোমা নাকি প্যারেনকাইমা? পড়েছি প্যারেনকাইমা। আমরা আগে বলেছিলাম ফাংশনাল পার্ট অফ দ্য অর্গান ইজ কল্ড parenchyma and supporting structure of the organ is called stroma. তাহলে অবশ্যই লিভারের ফাংশনাল পার্ট অবশ্যই তার সেল। সো দিস ইজ কল্ড হেপাটোসাইট which produce this প্লাজমা প্রোটিন। তাহলে আপনার কি মনে হয় এই প্লাজমা প্রোটিনগুলোকে যখন হেপাটোসাইটগুলো প্রোডিউস করে তারা কি তাদের মধ্যে রেখে দিবে নাকি আলটিমেটলি ব্লাডে ছাড়বে? ব্লাডে ছাড়বে। তাহলে ব্লাডে যদি যেতে হয় তাকে তো অবশ্যই ব্লাড ভেসেলের ক্যাপিলারি ওয়ালকে তো ক্রস করতে হবে না? ক্রস করা ছাড়া কি সে ব্লাড ভেসেল ঢুকতে পারবে? পারবে না। এই জন্য আমার এইখানকার যে স্পেসটা সেটা অনেক কি হয়? বড় হয়। যখন লিভার সেল থেকে তৈরি হবে তারা এই ক্যাপিলারি স্পেসকে ক্রস করে কই চলে আসতে পারে? সাইনোসয়েডে আসতে পারে এবং আলটিমেটলি কই যেতে পারে? ব্লাডে, সিস্টেমিক সার্কুলেশনে। এবার বুঝেছেন কেন? মাথায় ঢুকেছে? ওকে গুড। সো নাও আমরা একটু আবার ডিটেইলসে চলে যাই। সো দিস ইজ দা সাইনোসয়েড। এখন আমি এখানে কিছু চিত্র এঁকেছি। দেখেন এই সাইনোসয়েডের মাঝখানে একটা সেল দেখা যাচ্ছে। এই সেলটাকে দেখো হাত পা কেমন যেন আছে। আমরা সবাই জানি হাত পা যুক্ত সেলগুলোকে আমরা কি বলি? ফ্যাগোসাইটিক সেল, রাইট? সিউডোপোড বলি। সিউডো মানে নকল, পোড মানে পা। দে হ্যাভ নকল পা বিকজ এই নকল পা ইচ্ছা করলে তারা চেঞ্জ করে ফেলতে পারে যখন তারা ফ্যাগোসাইটোসিস করে। সো দিস ইজ কল্ড সিউডোপোড। ওকে, একটু পরে লিখবো ভাইয়া। এটাকে বলি ফ্যাগোসাইটিক সেল। দিস সেল ইজ কল্ড কাফার সেল। একটু কি বলেছিলাম যে দেয়ার আর ওয়ান ইম্পর্টেন্ট ম্যাক্রোফেজ which present in the liver stroma is called Kupffer cell. It is one of the important macrophage. তাহলে এই কাফার সেলগুলা কি লিভার সেলের ভিতরে থাকা উচিত নাকি দুইটা লিভার সেলের মাঝখানে থাকা উচিত নাকি সাইনোসয়েডে থাকা উচিত? বুদ্ধি করে বলেন। সাইনোসয়েডে থাকা উচিত। কারণ তাদের কাজ কি করা? বিভিন্ন অর্গানিজমগুলোকে ডিস্ট্রয় করা অথবা বিভিন্ন অ্যান্টিজেনগুলোকে প্রেজেন্ট করা বা অ্যান্টিজেনগুলোকে প্রসেস করা। তাহলে এই অ্যান্টিজেন বা বিভিন্ন অর্গানিজমগুলোতে আসবে, এগুলো কোথা দিয়ে আসবে? এগুলো কোথা দিয়ে আসবে? ব্লাড ভেসেল দিয়ে তো আসবে নাকি? তাহলে যখনই ব্লাড ভেসেল দিয়ে এগুলো আসবে, হ্যাঁ, ইজিলি আমার কি করতে হবে? এই ম্যাক্রোফেজটা কি করতে পারবে? এদিকে পিক করে ফেলতে পারবে। বুঝছেন এবার কেন এটা কেন সাইনোসয়েডে থাকে? তাহলে মুখস্থ করার কিছু নেই। কাফার সেল কই থাকে? কই থাকে? সাইনোসয়েডে। থার্ড সেল।
এই যে নীল কালার একটা সেল দেখছেন, নীল কালার সেল, এখানে কিন্তু উপরে কিন্তু সেল আছে, আমি জাস্ট আঁকি নাই বিকজ এতগুলো আঁকা তো সম্ভব না, আমি জাস্ট এক পাশে এঁকেছি আপনাদের বোঝার জন্য। এরকম এখানেও সেল আছে, লিভার সেল এখানেও আছে। তাহলে আমি যদি এখানে চিন্তা করি, এখানে এগুলো হচ্ছে লিভারের শীট, আমরা এগুলোকে বলি লিভার সেলুলার শীট। শীট মানে কি? একটা স্তর। সো আপনাকে দেখে মনে হচ্ছে না এই সেলগুলোকে একটা স্তরের মতো লাগতেছে না? অনেকগুলো সেল পাশাপাশি অবস্থান করতেছে, লাইক আ শীট, নট হাগু মানে শীট। ওকে, আচ্ছা, তো দেখেন, তো এই যে সেলটা দেখতেছেন, এই সেলটাকে বলি স্টিলেট সেল, স্টিলেট সেল অফ দ্য আইটো। ওকে, আইটো সেল বলি আমরা এটাকে, হোয়াটএভার। সো দিস ইজ কল্ড স্টিলেট সেল। তাহলে এই সেলটা কি সাইনোসয়েডের মধ্যে প্রেজেন্ট, নাকি সাইনোসয়েডের এন্ডোথেলিয়াল সেল এবং লিভার সেলের মাঝখানে প্রেজেন্ট? এন্ডোথেলিয়াল সেল এবং লিভার সেলের মাঝখানে। হ্যাঁ, এন্ডোথেলিয়াল সেল আর লিভার যে সেল মানে হেপাটোসাইটের মাঝখানে অবস্থান করে। তাহলে অর্থ হচ্ছে যেখানে একটা স্পেস আছে না, স্পেস না থাকলে কি সেখানে প্রেজেন্ট করতে পারতো না। তাই এই যে স্পেসটা, কোন স্পেসটা? লিভার সেল, সরি হেপাটোসাইট অ্যাজ ওয়েল অ্যাজ কি এন্ডোথেলিয়াল সেল, এদের মাঝখানে যে একটা স্পেস, খালি জায়গা, এই খালি জায়গাটাকে আমরা বলি স্পেস অফ ডিসে, স্পেস অফ ডিসে। আচ্ছা, এটা কি সাইনোসয়েডের সাথে না? এই স্পেসটা কি সাইনোসয়েডের সাথে না? জি ভাইয়া। এই জন্য এর অপর নাম হচ্ছে পেরিসাইনোসয়েডাল স্পেস। পেরি মানে পাশে। তাহলে এই স্পেসটার নাম কি? স্পেস অফ ডিসে, অর ইট ইজ বিসাইড দ্য সাইনোসয়েড, সো দিস ইজ কল্ড পেরিসাইনোসয়েডাল স্পেস। একই কথা, যাইছে বলেন, সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে যে ভাইয়া এখানে স্পেসটা থাকার দরকার কি? অবশ্যই কোনো কাজ আছে, অবশ্যই না, কারণ একটা কথা মাথায় রাখবেন যে এখান দিয়ে যে ফুড পার্টিকেলস গুলা বা যে কোনো সাবস্টেন্স, নিউট্রিয়েন্টস বলেন, টক্সিন বলেন, হোয়াটএভার, যদি এই সাবস্টেন্স গুলো আলটিমেটলি সেখানে ক্রস করবে না, ক্রস করে দেখে আসবে, ঠিক না? ক্রস করে দেখে আসবে। যদি এমন হইতো যে এখান থেকে ডাইরেক্টলি সেলে ঢুকে যেত তাহলে প্রবলেম হইতো, বিকজ সেলগুলো তো প্রসেসিং এর একটা লিমিট আছে। হ্যাঁ, কারণ একটা সেল তো আর একটা ব্ল্যাক হোল না যে আপনি তাকে যা দিবেন সে ঢুকে থাকবে তা না। হ্যাঁ, এটা ডোরেমনের পকেট না। সো এটা তো একটা সেল, এর একটা নির্দিষ্ট অ্যাকুমুলেশনের কি আছে, পাওয়ার আছে। তাহলে এমন যদি হইতো যে ডাইরেক্টলি সাবস্টেন্স গুলা সেলে ঢুকতো, তাহলে দেখা যেত কিছু সাবস্টেন্স ঢুকতে পারতো, বাট যখন এই সেলটা স্যাচুরেটেড হয়ে যেত তখন কি সাবস্টেন্স গুলা ঢুকতে পারতো নাকি সে আলটিমেটলি ক্রস করে চলে যেত? আলটিমেটলি ক্রস করে ধরেন কথা এখানে টক্সিন আসতেছে, টক্সিন, ধরেন এই সেলটার পক্ষে টক্সিন নেওয়ার সামর্থ্য হচ্ছে 5টা, কিন্তু টক্সিন আসতেছে কথা 10টা। তাহলে কি হইতো যে 5টা টক্সিন ঢুকতো ঠিকই, বাকি 5টা টক্সিন কি করতো, আবার সিস্টেমিক সার্কুলেশনে চলে যেত না? জি ভাইয়া। তাহলে তখন কি হতো, টক্সিন গুলো ডিটক্সিফাই হতো নাকি উল্টা গিয়ে আমার বডিতে গিয়ে এবার তার টক্সিসিটি শো করতো? তখন কিন্তু আমার প্রবলেম হতো। ও এত বোকা না, এই জন্য তারা কি করে দেখেন, একটা স্পেস রেখে দিছে। তাহলে কি হবে, এবার টক্সিন 10টা আসলে সে 10টাই ঢুকবে, ঢুকে কই অবস্থান করবে, এ স্পেসে অবস্থান করবে। এবার 5টা ঢুকবে, 5টা ডিটক্সিফাই হবে, এগুলোকে লাথি মেরে পাই করে দিবে, বাকি আবার 5টা ঢুকবে। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি কোন টক্সিন কিন্তু আর সিস্টেমিক সার্কুলেশন যেতে পারতেছে না। ঠিক তো? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আপনি বলতে পারেন ডিটক্সিফাই করব কই যাবে, হাগুর কাছে যাবে। কেমনে হাগুর কাছে যাবে আমরা আসতেছি ইনশাআল্লাহ। আপনারা জন্ডিস পড়ছেন না ভাই? কিন্তু জন্ডিসে একটা স্পেশাল জিনিস বুঝাইছিলাম যে বাইলের পাথওয়ে। সো বাইলের পাথওয়ে কিন্তু কি করে, এই ডিটক্সিফাই সাবস্টেন্স গুলোকে কি করে, আলটিমেটলি ফিসেস দিয়ে বডি থেকে কি করে, বের করে দেয়। আমরা পড়েছি কিন্তু বাইলের একটা পাথওয়ে ছিল, ইনশাআল্লাহ আমি এখন একটু বলবো, একটু পরে ফুল পাথওয়ে বলবো না, মুখে মুখে বলবো, লেখা নেই আর কি, যাক্কা সত্যি। তাহলে বুঝতে পারতেছেন এই জন্য এই স্পেসটা কি করে, আমার একটা রিলে স্টেশন হিসেবে কাজ করে। রিলে মানে হচ্ছে ওয়েট করার স্টেশন। তাহলে সাবস্টেন্স গুলো প্রথমে এখানে ওয়েট করবে, তারপর প্রয়োজন অনুসারে কি করবে, সেল কর্তৃক অ্যাবজর্ব হবে। বুঝছেন এবার কাইন্ডটা, এই স্পেসের কাজটা কি বুঝছেন এবার? ক্লিয়ার তো? আর এখানে কি কন্টেন্ট করে, কাকে কন্টেন্ট করে, কি সেল মুখস্থ করেন, কি সেল, স্টিলেট সেল, যার অপর নাম কি আইটো সেল। আইটো যাইছে বলেন, সমস্যা নেই। তাহলে স্টিলেট সেলের অপর নাম হচ্ছে আইটো সেল। তাহলে স্টিলেট সেলের কাজ কি পড়ে আসছে, সেটা নিশ্চয়ই এটা কোনো কাজ আছে, অবশ্যই কাজ আছে, সেটা পড়ে আসছে ইনশাআল্লাহ। আপনারা কোলাজেন অলরেডি পড়ে ফেলছেন, সো এখন ইজি হবে আমাদের জন্য বুঝতে। ওকে, তাহলে আমরা মোটামুটি অনেকগুলো জিনিস কভার করছি। আমরা সাইনোসয়েড কভার করছি, আমরা এন্ডোথেলিয়াল সেলের গ্যাপ কভার করেছি, আমরা ডিসে কভার করেছি। এখন আসেন আমরা সেলুলার শীটে চলে যাই। সো দিস ইজ দ্য শীট অফ দ্য কি হেপাটোসাইট। এখন দেখেন আমরা সবাই জানি যে আমরা যখন এপিথেলিয়াল সেল পড়েছিলাম আপনাদেরকে, ভাই বলেছিলাম যে এপিথেলিয়াল সেলের অনেকগুলো সারফেস থাকে, ঠিক না? কিছু বেজোল্যাটারাল সারফেস, কিছু এপিক্যাল সারফেস, কিছু ল্যাটারাল সারফেস। তাহলে এখানে একটা সারফেস আছে, এই সারফেসটা হচ্ছে সাইনোসয়েডাল সারফেস। কেন বলেন তো? বিকজ এই সারফেসটা কার দিকে তাকায় আছে, সাইনোসয়েডের দিকে। এই জন্য এই যে সারফেসটা, এই যে এই সারফেসটা, হ্যাঁ এটা তো 2D স্ট্রাকচার, 3D স্ট্রাকচার আমি আঁকা ট্রাই করছি, আলাদা হয়েছে কিনা। এই যে 3D স্ট্রাকচার নাকি, এই যে 3D স্ট্রাকচার,
ওকে, এই সারফেসটা কার দিকে তাকায় আছে? সাইনোসয়েডের দিকে। এই জন্য কেমন এটা, কি নাম এটা? সাইনোসয়েডাল সারফেস। এখন দেখেন তো অন্যান্য সারফেস গুলো প্লেন, বাট এই সারফেসটা কি প্লেন নাকি উঁচু নিচু উঁচু নিচু? উঁচু নিচু উঁচু নিচু। তাহলে আর ভাইয়া পড়েছি না উঁচু নিচুকে কি বলে? ভিলাই বা মাইক্রোভিলাই। হোয়াট আর দ্য ফাংশন? কি ফাংশন এদের? অ্যাবজর্পশন এরিয়া বাড়াবে। কি হ্যাঁ, সারফেস এরিয়া বাড়াবে, অ্যাবজর্পশন এরিয়া বা সারফেস এরিয়া বাড়াবে। তাহলে কেন? বিকজ আমরা জানি প্রচুর পরিমাণ সাবস্টেন্স কিন্তু কি হয় এখানে আসে। তাহলে সারফেস এরিয়া বাড়লে কি হবে? হিউজ পরিমাণ সাবস্টেন্স কিন্তু ওরা কি করতে পারবে? অ্যাবজর্ব করতে পারবে। এই জন্য আমাদের সাইনোসয়েডাল সারফেস কি কন্টেইন করে বলেন তো? ভিলাই আর মাইক্রোভিলাই। ভিলাই আর মাইক্রোভিলাই। আর গ্রুপ অফ মাইক্রোভিলাইকে কি বলে? ব্রাশ বর্ডার। মনে রাখবে? এটা স্পেশালি কোথায় বলি আমরা? পড়েছি কিডনিতে নাকি? স্পেশালি কই পাওয়া যায় ব্রাশ বর্ডার ওয়ার্ডটা? কিডনিতে নাকি? স্পেশালি কোথায় পাওয়া যায়? কোন সেল? পিসিটি, ডিসিটি নাকি লুপোফেনলি? কোথায়? পিসিতে ভাইয়া। পিসিটিতে, বিকজ পিসিটি absorb more than 65% sodium, 65% chloride, হ্যাঁ, 100% glucose, 100% amino acid, more than 90% bicarbonate and other substance. ওকে, সো এই জন্য পিসিটিতে কি পাওয়া যায়? ব্রাশ বর্ডার পাওয়া যায়। ব্রাশ বর্ডার মানে হচ্ছে কালেকশন অফ ভিলাই। ওকে, এখানে একটা ভিলাই কালেকশন পাওয়া যায়, বাট এটাকে ইউজুয়ালি ব্রাশ বর্ডার বলে না, হোয়াটএভার, সমস্যা নেই। সো একটু খেয়াল করে দেখেন, এটা একটা শীট, এটা একটা শীট আর এটা একটা শীট, দুইটা সেলের শীট পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি জানি না আমি এটা একে বুঝাতে পারছি কিনা, আল্লাহ রহমত করুক, জানি না। আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে ভাইয়া এটাই বুঝাতে চাইছি, দেখেন আমি যদি এই পেজটাকে একটু পরে পেজে চলে যাই, কারণ এই পেজে তো আর এটা 3D তে বোঝানো সম্ভব না, আমি আঁকছি এটা 3D। এখানে আসেন একটু, এই যে এটা হচ্ছে একটা, এই যে এটা হচ্ছে একটা হেপাটোসাইট। ওকে, তাহলে এটা হচ্ছে কোন সারফেস? সাইনোসয়েডাল সারফেস। আর এটা কোন সারফেস তাহলে? এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা 1 নম্বর সেল, এটা 2 নম্বর সেল। এটা সাইনোসয়েডাল সারফেস, এটা কি সাইনোসয়েডাল কি সারফেস, বিকজ এবার আসেন, তাহলে এই যে দুইটা সারফেসের বা দুইটা সেলের মাঝখানে যে সারফেসটা খেয়াল করে দেখেন, এই সারফেসের ভিতর দিকে একটা গর্ত আছে এবং ভিতর দিকে যেন কি যেন একটা বের হচ্ছে, এখান দিয়ে কি যেন একটা বের হচ্ছে, দেখছেন একটা পাইপ বের হচ্ছে, পাইপ। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে কেটে দিতাম, এটাকে যদি আমি কেটে ফেলি, তাহলে কি পাই? জিনিসটা এরকম। ওকে, আমি যদি এটাকে এরকম স্লাইস করে ফেলি, হ্যাঁ, স্লাইস করে উপরের অংশটাকে ফেলে দিলাম, তাহলে কি পাবো নিচে? এই পাবো যে আমার এই দুইটা সেলের মাঝখানে একটা স্পেস আছে, খালি জায়গা আছে, যেখান দিয়ে কি পাস করতেছে জানেন? একটা স্পেশাল জিনিস পাস করতেছে, একটা স্পেশাল জিনিস পাস করতেছে। তাহলে এই স্পেশাল জিনিসটার নাম কি জানেন? বাইল ক্যানালিকুলি। তাহলে বাইল ক্যানালিকুলি কোনখানে থাকে? সাইনোসয়েডাল সারফেসে নাকি মিডিয়াল সারফেসে? মিডিয়াল সারফেসে। তাহলে আমি কি বললাম? সিম্পল বিষয়টা যে আমার এখানে একটা গর্ত, এই গর্তটা কোথায় ক্রিয়েট হয়েছে? গর্তটা ক্রিয়েট হয়েছে আমার সেলের ঠিক মাঝখান বরাবর, দেখছেন? মানে আমার নরমালি সেলটা কি এরকম হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু দেখা গেছে নরমালি সেলটা এরকম না, এই জায়গায় এই যে মাঝখান বরাবর এই জায়গায় একটা গর্ত আছে, এখানে কি আছে? এরকম গর্ত আছে, বুঝছেন? গর্ত আছে। আবার পাশের সেলটাও এমন, দেখেন পাশের সেলটা কেমন, এই 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 এখানে কি আছে? একটা গর্ত আছে, বুঝছেন? আর ওই গর্ত দিয়ে কে পাস করতেছে? গর্ত দিয়ে কে পাস করতেছে এরকম? বাইল ক্যানালিকুলি। এটা কি সাইড থেকে দেখলে এরকম দেখা যাবে আর উপর থেকে দেখলে কি দেখা যাবে? এরকম দেখা যাবে, বুঝছেন না নাকি? বুঝতে পারতেছেন 3D তে? আমি তো 3D পাইনি আঁকতে। তাহলে এটা কি বাইল ক্যানালিকুলি, দেখছেন? এই বাইল ক্যানালিকুলি এভাবে পাস করতেছে, আর এখান মানে পাশ থেকে দেখলে আপনি এভাবে দেখবেন। তাহলে প্রত্যেকটা সেল এরকম যতগুলো সেল আছে পাশাপাশি প্রত্যেকটা সেলের মধ্যে দিয়ে পাস করছে নাকি? এই যে ক্যানালিকুলিটা তো প্রত্যেকটা সেলের মাঝখান দিয়ে কাজ করছে নাকি? বুঝছেন? এবার আমরা আগের পেজে ব্যাক করি। সো নাও দিস ইজ আ পেজ। তাহলে এই দেখেন, এটা একটা সেলের লেয়ার, সাইনোসয়েডাল সারফেস, আর এটা একটা সেলের লেয়ার, এখানে কি আছে? সাইনোসয়েডাল সারফেস। তাহলে এদের মাঝখান দিয়ে কি পাস করছে? বাইল ক্যানালিকুলি। এবং সবগুলো ক্যানালিকুলি মিলে কোথায় কি উন্মুক্ত হইছে? একটা বড় ক্যানালি, একটা বড় ডাক্টে। দিস ডাক্ট ইজ কল্ড বাইল ডাক্ট। বুঝছেন এবার জিনিসটা? তাহলে এই ডাক্টটা কিন্তু ভিতরে আছে, সবগুলো সেলের মধ্যে দিয়ে গেছে।
বুঝছেন? তাহলে এরকম পুরা সেলটার ভিতর দিয়ে গিয়ে সে আলটিমেটলি বের হয়ে গেছে মাঝখান দিয়ে, বের হয়ে কোথায় গিয়ে মুক্ত হয়েছে? বাইল ডাক্টে। বাইল ডাক্ট। দিস ইজ দ্য বাইল ডাক্ট। এই যে আমি লিখে দিচ্ছি এখানে বাইল ডাক্ট। পুরো বিষয়টা ক্লিয়ার? তাহলে দেখেন তো আমরা কয়টা স্ট্রাকচার পাইছি এখানে পাশাপাশি কয়টা স্ট্রাকচার পাইলাম? হেপাটিক আর্টারি ব্রাঞ্চ, পোর্টাল ভেনের ব্রাঞ্চ এন্ড পাশে কে? বাইল ডাক্ট। বাইল ডাক্ট। এই তিনটাকে একসঙ্গে বলি পোর্টাল ট্রায়াড। কি বলি? পোর্টাল ট্রায়াড। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছেন এবার বিষয়গুলো? দেখেন আমাদের হয়ে যাওয়ার কথা। এখন আমি এটাকে একটু বড় করে দেখি, বিকজ আমরা এতক্ষণ একটা অংশকে কেটে দেখছি। এখন এটাকে একটু বড় করে দেখি। আর বড় করা মানে কি? বড় করা মানে হচ্ছে আমরা একটু এটাকে কাজ করে না কেন কি এটাকে একটু লোবে দেখি। দিস ইজ কল্ড লোবিউল। এই যে পুরো অংশটাকে বলি লোবিউল। আমরা জানি লোবিউল হচ্ছে হেক্সাগোনাল স্ট্রাকচার। হেক্সাগোনাল মানে ষড়ভুজ আকৃতির স্ট্রাকচার। তাহলে দেখেন এখন একটু যদি ক্লিয়ার করেন, সো হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস সেল? লাল লাল সেলগুলো কি? হেপাটোসাইট। লিভার? হ্যাঁ, লাল লাল সেলগুলো কি? এন্ডো এন্ডোথেলিয়াম। আছে। এই যে গ্যাপ দেখতেছেন না, এই যে প্রত্যেকটা প্রচন্ড পরিমাণ গ্যাপ। আর মাঝখানে কি দেখা যায়? কমলা কালার একটা কি যেন দেখা যায়, এই যে গোল্লা গোল্লা লম্বা লম্বা কি যেন দেখা যায়, কিটা? After cell. Phagocytic cell. হ্যাঁ, phagocytic Buffer cell। cell. তো প্রত্যেকটা আঁকা সম্ভব হয় না এত কষ্ট করা, তো আমি এখানে গেছি। দেখেন একটু কষ্ট করে দেখেন। সো দিস ইজ দা endothelial cell layer. So what is this called? What is this space called? Sinusoid. সাইনোসয়েড। তাহলে পাশে কি আছে? এখন তো কি শীট দেখা যাচ্ছে? লিভার হেপাটোসাইটের শীট দেখা যাচ্ছে। তাহলে এখানে একটা শীট দেখা যাচ্ছে। তাহলে এখানে একটা শীট, এখানে একটা শীট আছে। তাহলে এই শীটের মাঝখান দিয়ে কে পাস করছে? বাইল ক্যানালিকুলি। আলটিমেটলি কি তৈরি করছে? Bile duct. বাইল ডাক্ট। আর এখানে কি আছে? হেপাটিক ডাক্ট। আর এখানে কি আছে? হেপাটিক আর্টারি। পোর্টাল ভেইন। এখানে কি? হেপাটিক আর্টারি। আর হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড লিম্ফেটিক্স। লিম্ফেটিক্স নিয়ে বলার দরকার নেই, পরে কথা পড়ে। তাহলে এবার কি বুঝতে পারছেন? এই যে এখানে তাহলে এটা কি আমাদের হেপাটিক আর্টারি ব্রাঞ্চ কোথায় কি তৈরি করছে? আলটিমেটলি এটা আর এটা মিলে কি তৈরি করছে? লিভার সাইনোসয়েড। আর তার পাশে কি আছে? স্পেস অফ ডিসে। ওকে, স্পেস অফ ডিসে, যেটা স্পেস অফ ডিসে। আর দুইটা শীটের মাঝখানে কি পাস করছে? বাইল ক্যানালকুলি। বাইল ক্যানালিকুলি। ঠিক আছে, এবার একটু খেয়াল করে দেখেন তো, এই যে আমার কি নাম এটার? সাইনোসয়েড। এই সাইনোসয়েডটা শেষ পর্যন্ত কোথায় মিলিত হয়েছে? মাঝখানে এসে মিলিত হয়েছে না? জি ভাইয়া। এই মাঝখানে কি? এটা ব্লাড ভেসেল। এটা অনেক বড় একটা ব্লাড ভেসেল। দিস ইজ কল্ড সেন্ট্রাল ভেইন। দিস ইজ কল্ড সেন্ট্রাল ভেইন। ওকে। তাহলে ভাই একটু আপনাকে হাতে দেখাই। দেখেন এগুলা মুখস্থ করার কিছু না, একদম ইজি বিষয়। ফোন ল্যাপটপটা এত স্লো হয়ে গেছে, কাজে উঠতেছে। ওকে, একটু খেয়াল করে দেখেন। সিম্পল বিষয় যে আমার এটা এটা হচ্ছে ধরেন আমার একটা, এটা ধরেন আমার কি সিবা সাইনোসয়েড। এরকম এখানে একটা লিভার সাইনোসয়েড আছে, ঠিক আছে? এটা একটা সাইনোসয়েড, এটা একটা সাইনোসয়েড, কলমে কালা যাবে। আর ধরেন এটা একটা সাইনোসয়েড, তিনটা সাইনোসয়েড। এই তিনটা সাইনোসয়েড কি করছে? দেখেন পাশ থেকে এসে মাঝখানে উন্মুক্ত হয়েছে। ওকে, এই দেখেন তিনটা সাইনোসয়েড, এখান থেকে একটা আসছে, এখান দিয়ে একটা আসছে, এখান দিয়ে একটা আসছে, এখান দিয়ে একটা আসছে। তিনটা যেখানে মিলিত হয়েছে সেইখানে লম্বভাবে কি আছে? একটা সেন্ট্রাল ভেইন আছে। ভেইন আছে। Central মানে vein. এখান দিয়ে যা আসতেছে সব কি কই পড়তেছে? কই পড়তেছে? Central vein. আসতেছে সব সেন্ট্রাল ভেইনে পড়তেছে। এখানে যে আসতেছে সেন্ট্রাল ভেইনে পড়তেছে। এরকম করে অসংখ্য সেন্ট্রাল ভেইন আছে। এখানে সেন্ট্রাল ভেইন, এখানে সেন্ট্রাল ভেইন, এখানে সেন্ট্রাল ভেইন, সবগুলো সেন্ট্রাল ভেইন মিলে কানেকশন করে কি তৈরি করছে? হেপাটিক ভেইন। এবং হেপাটিক ভেইন কি করছে? লিভার থেকে বের হয়ে চলে গেছে ইনফ্রাভেনে গামা। বুঝছেন এই জিনিসটা? জি ভাইয়া। তাহলে এরকম কয়টা রো আছে? এক একটা গ্রুপে এক একটা সেন্ট্রাল ভেইনের চারপাশে কয়টা রো আছে বলতো? 6টা। সো দিস ইজ কল্ড হেক্সাগোনাল স্ট্রাকচার। এক একটা সেন্ট্রাল ভেইনের এরকম চারপাশে কয়টা সাইনোসয়েড মিলিত হইছে? টোটাল 6টা। 6টা। তাহলে আমি ধরতে পারতেছি না। এরকম করে আরো 3টা আছে। 3টা এরকম মিলে লম্বা করে একটা ভেইন আছে। এটা লম্বা। এগুলো হচ্ছে পাশ দিয়ে আসতেছে নালার আকৃতি, আর এটা হচ্ছে পাইপ আকৃতি। ঠিক আছে? সব নালার পানিগুলো সব পাইপে পড়তেছে, পাইপ সব পানি নিয়ে যাচ্ছে, সবগুলো পাইপ মিলে বড় পাইপ তৈরি করতেছে, বড় পাইপ লিভার থেকে বের হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড হেপাটিক ভেইন। এবং আলটিমেটলি সেটা ইনফ্রাভেনাল গিয়ে কি করতেছে? আমার
হার্টের রাইট অ্যাট্রিয়ামে চলে যাচ্ছে। সো দিস ইজ দ্য নর্মাল স্ট্রাকচার অফ দ্য লিভার। ওকে, তাহলে এখন আমরা আবার আগের জায়গায় চলে যাই। আপনারা কোশ্চেন করবেন, ভাই কিন্তু চ্যাট চেক করি না, ঠিক আছে? যদি কোশ্চেন করে ফেলেন চ্যাটে, ভাই কিন্তু দেখবো না, ওকে বলে ফেলবেন, কোনো সমস্যা, লজ্জা পাওয়ার কিছু নেই। হ্যাঁ, বাইল কোথা থেকে সিক্রেট হ্যাঁ, হচ্ছে? আসতেছি, ওইটা আসতেছি, এখন আর বাইরে যাই তোমরা। তাহলে আমরা এখন পর্যন্ত আসছি, এখন মানে ভেনটা আমরা ব্লাড ভেসেল ক্রিয়েট করছি নাকি? সো আপাতত ভাই- এটা বুঝছে নাকি যে এই যে আমার কি জিনিসটা কি, এইটা কি তাহলে আমার সাইনোসয়েড, আলটিমেটলি সবগুলো সাইনোসয়েড কি করতেছে শেষ পর্যন্ত গিয়ে কোথায় মিলিত হচ্ছে, কোথায়? সেন্ট্রাল ভেন। সেন্ট্রাল ভেন। এখন একটু বোঝা ট্রাই করি, দেখেন এই ভাইয়া জি আপু বলেন। ভাইয়া এই যে লোবিউল গুলার কি সাইনোসয়েড গুলো একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, মানে প্রতিটা লোবিউলের? আচ্ছা, এটা তো পুরাটা একটা লোবিউল। হ্যাঁ, প্রতিটা লোবিউলে তো হচ্ছে গিয়ে 6টা সাইনোসয়েড থাকবে, তাহলে মানে পাশের লোবিউলের সাইনোসয়েডের সাথে কি এটা না কানেক্টেড না না না, থাকবে? পাশের লোবিউলের সাইনোসয়েড কেমন কানেকশন থাকবে? পাশের লোবিউলের সাইনোসয়েডের মাঝখানে তো কি চলে আসছে, লিভারের সেল চলে আসছে না? সেন্ট্রাল ভেন। এই যে এইটা সাইনোসয়েড, এটা সাইনোসয়েড, এদের মাঝখানে কি আছে? মাঝখানে কি আছে? এগুলো কি, এগুলো কি? হেপাটোসাইট। হেপাটোসাইট, লিভার লিভার শিট, হেপাটোসাইট। তাহলে এগুলো সব শিট চলে আসছে না? তাহলে দুইটা সাইনোসয়েডের মাঝখানে কি আছে? লিভার শিট আছে। এটা এই মানে ভাই আমি বলছি যে এই পাশের যে লোবিউলটা থাকবে ওই লোবিউলের সাইনোসয়েডের সাথে কি এটা যুক্ত থাকবে? এটা না 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 না, ওই লোবিউলের সঙ্গে এই সাইনোসয়েড যুক্ত হবে না, বিকজ এই কোণা কি আছে, এখানে কি ব্রাঞ্চ নাই, এই কোণায় নাই। আচ্ছা, মানে প্রতিটা সাইনোসয়েড হচ্ছে ওই যে হ্যাঁ, মানে প্রত্যেকটা সাইনোসয়েড, হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেইন হ্যাঁ থেকেই আসবে। অবশ্যই, হ্যাঁ প্রত্যেকটা সাইনোসয়েড এক একটা হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেন দিয়ে তৈরি করছে। তাহলে কিভাবে এরা একটা সঙ্গে মিলবে না? বুঝছেন জিনিসটা? প্রত্যেকটা সাইনোসয়েড আছে, জি বুঝছেন? ভাইয়া। আবার পাশে যেটা তৈরি করছে, পাশে যে এটা তৈরি করছে না এরকম, তো ওইটা কি এই কোণার জন্য এই দুটো আছে না? বুঝছেন এই জিনিসটা? আমরা চিত্র একটু দেখাবো, ওটা ওগুলোকে বলি আমরা অ্যাসিনাস বা লোবিউল, পরে আসছে সেটা। আচ্ছা, তাহলে এখন ভাই যেটা বলতেছিলাম আপনাকে, দেখেন এই যে এখান থেকে আমি লিভার সেল রাখলাম, একটা বড় করে রাখি না বোঝার জন্য, জাস্ট বোঝার জন্য আর কিছু না, এটা বড় করে লিভার সেল রাখছি আপাতত, জাস্ট বুঝে নেন এটা লিভার সেল। এখন আপনার কি মনে হয় যে এখান দিয়ে আমার কি আসতেছে তাহলে? হেপাটিক আর্টারি ব্রাঞ্চ। আর আপনার কেউ না বুঝলে ভাইকে বললেন, ঠিক আছে? মুখ চুপ করে বসে থাকেন না, চুপ করে বসে থাকলে ভাইয়ের লস, মানে ভাইয়ের লস কি বলতেছি, মানে এটাই বোঝাচ্ছি যে মানে তাহলে আমি আমার এত কষ্ট করে বোঝানোটা হইল না তো। আপনারা কথা বলবেন, ঠিক আছে? কিছু না বুঝলে বলবেন, লজ্জা পাবেন না। সো এই দেখেন এখান থেকে কি আসতেছে আমার, কি আসতেছে? আর্টারি, আর্টারিয়াল ব্লাড কি কন্টেন্ট করে? আর্টারিয়াল ব্লাড কি কন্টেন্ট করে? অক্সিজেন। অক্সিজেন কন্টেন্ট করে। এখন আপনার কি মনে হয় যে ব্লাড সরাসরি স্পেস অফ ডিসিজ যাবে? ব্লাড কি কখনো স্পেস অফ ডিসিজ যায়? কি যায়? না, একটা ইসিএফ বা এক্সট্রা সেলুলার স্পেসে কি যায়? ব্লাড যায় নাকি প্লাজমা যায়? প্লাজমা। প্লাজমা যায়। ব্লাড সেল ক্যানট ক্রস। ব্লাড সেল বিশাল বড়, ব্লাড সেল এখানে এত বড় ছিদ্র, এত ছিদ্র হওয়া সত্ত্বেও কিন্তু ব্লাড সেল কখনো এটাকে ক্রস করতে পারবে না, বিকজ ব্লাড সেলের আকৃতি কি হিউজ। ওকে, তাহলে এই জায়গাতে কি কি পড়বে, মানে কি কি এক্সট্রাসেলুলার ফ্লুইড আর প্লাজমা। বা প্লাজমা। তাহলে এখানে কি হবে, আমার যখন ব্লাডটা পাস করবে, ব্লাডটা তো এখানে পাস করতেছে না, ব্লাডটা এখানে পাস করতেছে, তাহলে কি করতেছে, এখানে আসতেছে কিছু প্লাজমা লিক করতেছে, প্লাজমা লিক করে কি করতেছে, অক্সিজেন দিচ্ছে, আর কি নিয়ে আসতেছে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। দেন কি করতেছে, প্লাজমাটা কি করতেছে, পুনরায় কার্বন ডাইঅক্সাইডকে আবার কই নিয়ে আসতেছে? সাইনোসয়েডে নিয়ে আসতেছে। সাইনোসয়েডে। আমি কি বুঝতে পারছি জিনিসটা? জি ভাইয়া। ছবিটা দেখতে পারতেছেন, মানে অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু বুঝতেছেন কি? জি ভাইয়া। জি ভাইয়া। এটা বুঝতে হবে, এটা যদি একটা পেজ খালি লাগবে। দাঁড়ান, ভাইয়া জি আপু বলেন। ভাইয়া বাইল ক্যানালিকুলা গুলা কি সাইনোসয়েডের সাথে যুক্ত থাকে কোনোভাবে? না আপু, ওসব থাকবে না, আমি আপনাকে দেখাচ্ছি বাইল ক্যানালিকুলার স্ট্রাকচার দেখাচ্ছি, এখন যাইনি তো এটাতে। আমরা আগে ব্লাডটা শেষ করে দিই, দেন আমরা বাইরে যাবো, ঠিক আছে? যে ভাই প্রত্যেকটা আলাদা করে পড়াইছি। ওকে, একটু দাঁড়ান, ভাই বুঝাবো, একটু খেয়াল করে দেখেন। আমরা একটু আবার ক্লিয়ার করি, ঠিক আছে? সো দিস ইজ দ্য হেপাটিক আর্টারি branch, not hepatic artery, hepatic artery branch, and this is the branch of the portal key vein, and this is the key. What is this? সাইনোসয়েড। Sinusoid. এখানেও sinusoid আছে, আর এখানে কি লাস্টে কি আছে? Central ভেইন। ওকে। সো নাও দেখেন আমার কি আসতেছে, এখানে কি আছে, তাহলে এই পাশে কি আছে? লিভার সেল। আর দিস ইজ এ স্পেস অফ ডিসি নাকি? এই যে এটা স্পেস অফ ডিসি, এই জায়গাটা। তাহলে কি হচ্ছে দেখেন, নরমালি কি হচ্ছে, যখন ব্লাড গুলো এখান দিয়ে আসতেছে, হেপাটিক আর্টারি দিয়ে আসতেছে, আসার পর কি করতেছে, ব্লাড থেকে কিছু কি ইম্পর্টেন্ট সাবস্টেন্স, নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন কই চলে যাচ্ছে? প্লাজমা আকারে
প্লাজমা দিয়ে কই চলে যাচ্ছে? স্পেস অফ ডিসেতে ডিতে। দেন অক্সিজেন কি করতেছে? ডিফিউশনের মাধ্যমে সেলে চলে গেল এবং সেল কি প্রোডিউস করলো? কার্বন ডাই অক্সাইড। সেগুলো কই চলে আসলো? ডিফিউশনের মাধ্যমে স্পেস অফ ডিসে। দেন কি করতেছে? প্লাজমাগুলো আবার কি করতেছে? কই ব্যাক করতেছে? কই ব্যাক করতেছে? সাইনুসয়েডে। সাইনুসয়েডে। তাহলে এভাবে কি করতেছে যে ব্লাড যেগুলা অক্সিজেন কন্টেন্ট করতেছে, কারণ এখানে প্লাজমার কন্টিনিউয়াস মুভমেন্ট, প্লাজমা এভাবে যাচ্ছে আবার এভাবে ব্যাক করতেছে, এভাবে যাচ্ছে আবার এভাবে ব্যাক করতেছে। যখন যাচ্ছে তখন কি নিয়ে যাচ্ছে? অক্সিজেন নিয়ে যাচ্ছে। আর যখন ব্যাক করতেছে তখন কি নিয়ে আসতেছে? এরকম কার্বন কার্বন ডাইঅক্সাইড নিয়ে ডাইঅক্সাইড। তাহলে শেষ পর্যন্ত যখন এখান থেকে এই পর্যন্ত আসবে তখন এই ব্লাড গুলোতে শুধু কি আছে? হিউজ। কার্বন ডাইঅক্সাইড। কিন্তু অক্সিজেন পরিমাণ কি বেশি নাকি খুবই কম? কম অনেক। এই কথাটা এখন মনে রাখবেন। এই কথা আমি একটু পরে জিজ্ঞাসা করবো, তখন যদি না পারেন খবর আছে। আবার বলতেছি, এখান থেকে এই পর্যন্ত আসতে আসতে অক্সিজেন পরিমাণ বাড়ছে নাকি কন্টিনিউয়াসলি কমছে? কমছে। কন্টিনিউয়াসলি কমছে। এই পর্যন্ত আসছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে না কমছে? বাড়ছে। 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 তাহলে আমি যদি বলি এই রিজিয়নের সেলগুলা সবচেয়ে বেশি অক্সিজেন পাচ্ছে নাকি এই রিজিয়নের সেলগুলা সবচেয়ে বেশি অক্সিজেন পাচ্ছে? কুইকলি বলেন। এ রিজিয়ন নাকি বি রিজিয়ন? বলেন, তাতে বলেন। এ রিজিয়ন। এ রিজিয়ন, বিকজ এখানে স্বাভাবিক যেখানে কন্টিনিউয়াসলি কি উভয় পক্ষে আদান প্রদান, এই জন্য দেখা যাচ্ছে এরা কি প্রচুর অক্সিজেন পাচ্ছে, কিন্তু আলটিমেটলি এখানে আস্তে আস্তে কি পাচ্ছে? প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন একদম কমে গেছে। এই জন্য এই সেলগুলা প্রায় কোনো মতো জাস্ট মানে বলে না দুধে ভাতে বেঁচে আছে, লবণ খাই, এই লবণ খাওয়ার মতো বেশি আছে, জাস্ট কোনো মতো অক্সিজেন পাচ্ছে হালকা হালকা। ঠিক আছে, এটা যদি মনে রাখেন তাহলে এটা হচ্ছে নর্মাল ফ্লো। ঠিক আছে, একইভাবে কি এটা কি ভেনাস ব্লাড, বাট ভেনাস ব্লাড এখানে কি কন্টেন্ট করতেছে? মেইনলি কি কন্টেন্ট করতেছে? নিউট্রিয়েন্টস, ঠিক না? এই ব্লাড গুলা কি কন্টেন্ট করতেছে? পোর্টাল ভেন কি কন্টেন্ট করে স্পেশালি? নিউক্লিয়াস। তাহলে আলটিমেটলি সিস্টেম ভাবে কি করতেছে? নিউট্রিয়েন্টস গুলো যাচ্ছে সেলের মধ্যে ঢুকতেছে, প্লাস ইন করে বের হয়ে যাচ্ছে, ইন করে প্রত্যেকটা সেলের মধ্যে কি হচ্ছে? নিউট্রিয়েন্টস ডিস্ট্রিবিউট হচ্ছে। আর আমরা সবাই জানি এক্সট্রা সেলুলার ফ্লুইড কে কে নিয়ে আসে? এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে যে সাবস্টেন্স গুলো জমা হয় বা এক্সেস ফ্লুইড যদি জমা হয় ওইগুলোকে কে ড্রেন করে? আর্টারি, ভেইন না কে? বলেন তো, কুইকলি বলেন। লিম্ফেটিক Lymphatics. So now there are the lymphatic system present in this area because এখানে এক্সট্রা পরিমাণ ফ্লুইড যখন চলে আসে তখন এক্সট্রা ফ্লুইড গুলো কই চলে যায়? লিম্ফেটিক্স এ চলে যায়। ঠিক আছে, এই জন্য লিম্ফেটিক্স এর স্ট্রাকচারটা কোথায় আছে এখান থেকে একটু দেখছেন? কোথায় লিম্ফেটিক্স? আমি এই যে লিম্ফেটিক্স কোথায় দেখছেন? কোন জায়গায় দেখছেন? এটা কোন দিকে তাকায় আছে? এটা স্পেস অফ ডিসেতে। কিন্তু মনে রাখবেন দুইটা সেলের মাঝখানে কোনো স্পেস নাই, দুইটা শীটের মাঝখানে কোনো স্পেস আছে? নরমালি স্পেস নাই, কিন্তু কি পাস করছে ওখান দিয়ে? বাইল ক্যানালিকুলি। বাইল ক্যানালিগুলি। বাইল ক্যানালিগুলো পাস করছে, কিন্তু কোনো স্পেস নাই। নরমালি কি দেখা যায়? স্পেস সেলের মধ্যে স্পেস পাওয়া যায়, তখন মাঝখানে বলি ইসিএফ। বাট এখানে ইসিএফটা কোনটা আসলে? ইসিএফ স্পেসটাই হচ্ছে স্পেস অফ ডিসে। নরমালি দুইটা শীটের মাঝখানে কোনো স্পেস নাই, শুধু কি পাস করছে ওখান দিয়ে? বাইল ক্যানালিকুলি। বাইল ক্যানালিগুলি। ওকে, ক্লিয়ার তো না? বিষয়টা বুঝছেন? ওকে, সো আপাতত আপনাদের এই জিনিসটা ক্লিয়ার যে এখন পুরো স্ট্রাকচারটা আসলে কিভাবে পাস করছে যতটুকু বুঝে সম্ভব। আস্তে আস্তে ইনশাআল্লাহ আস্তে যখন নিজে পড়বে তখন আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া ডেভেলপ করতে পারছি যে হ্যাঁ ঠিক আছে কোনটা কি আছে। এখন আপনাদের কোশ্চেন হচ্ছে ভাই বাইল ডাক দিয়ে কিভাবে বাইলগুলো পাস করে, ঠিক না? এটা আপনাদের এখন মেইন কোশ্চেন দাঁড়াইছে, বাকি সবগুলো ক্লিয়ার হয়েছে। এবং আলটিমেটলি এটাই বলেছি যেখান থেকে আলটিমেটলি সব কি হয়, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বর্জ্য পদার্থ সব কই পড়ে আসে? সেন্ট্রাল ভেনে। এবং সবগুলো সেন্ট্রাল ভেন মিলে কি তৈরি করে? হেপাটিক ভেইন। ভেইন তো এবং আলটিমেটলি হেপাটিক ভেইন কই চলে যায়? লিভার থেকে বের হয়ে ড্রেন করে। ভেনে যাবে এবং আলটিমেটলি তো দেখেন সার্কুলেশন অফ দ্য নিউট্রিয়েন্টস এর সার্কুলেশন কি? ইন্টেস্টাইন থেকে ফার্স্টে কোথায় আসছে? ফার্স্টে পোর্টাল, ফার্স্টে ইন্টেস্টাইন থেকে আসবে পোর্টাল ভেইনে, তারপর পোর্টাল ভেইন থেকে কই আসবে? এটা মিস পড়ছে, সাইনোসয়েডে। সাইনোসয়েড থেকে কই যাবে? হেপাটোসাইটে। দেন আবার কই ব্যাক করবে? সাইনোসয়েডে। তারপর কই যাবে? সেন্ট্রাল ভেইনে। তারপর কই যাবে? হেপাটিক ভেইনে। তারপর কই যাবে? সিস্টেমিক সার্কুলেশন ইনফেরিয়র ভেনা কাভা। তারপর কই? রাইট এট্রিয়াম। সো দিস ইজ দ্য পাথওয়ে অফ দ্য নিউট্রিয়েন্টস। ক্লিয়ার? এবার আসেন হেপাটিক সাইনোসয়েডের কথা অলরেডি বলে ফেলছি যে আমার হেপাটিক সাইনোসয়েড কি দ্বারা লাইন করা থাকে? এন্ডোথেলিয়াল সেল দ্বারা লাইনিং করা থাকে। এবং এই এন্ডোথেলিয়াল সেলগুলো মাঝখানে কি পাওয়া যায়? হিউজ আকৃতির গ্যাপ পাওয়া যায়। সো এই গ্যাপগুলোকে আমরা কি বলি? ফেনেস্ট্রেশন। কি বলি গ্যাপটাকে? স্পেশালি ফেনেস্ট্রেশন। তো আপনি যদি বলে সাইনোসয়েড ইজ ওয়ান টাইপ অফ ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, তাহলে হোয়াট ইজ ফেনেস্ট্রেশন?
গ্যাপ, হিউজ গ্যাপ ইজ কল্ড ফেনেস্ট্রেশন। ওকে, আচ্ছা তাহলে সাবস্টেন্স গুলো প্রথমে কই আসে? স্পেস অফ ডিসিতে, তারপর স্পেস অফ ডিসি থেকে কই যায়? লিভার, লিভার সেলে, তারপর বর্জ্য পদার্থ আবার কই যায়? লিভার সেল থেকে স্পেস অফ ডিসিতে, স্পেস অফ ডিসিতে, এবং আলটিমেটলি কই যায়? সাইনোসয়েড, সাইনোসয়েডে, দেন আলটিমেটলি কই যায়? সেন্ট্রাল সেন্ট্রাল ভেইন। ভেইন। দেন আলটিমেটলি চল। এখন নরমালি সবগুলো অর্গানের ক্ষেত্রে এটাই হয়, প্রত্যেকটা অর্গানের ক্ষেত্রে, বাট লিভার একটু ডিফারেন্ট। লিভার শুধু বর্জ্য পদার্থ এই পাথওয়েতেই কাজ করে না, তার আরেকটা পাথওয়ে আছে। এই পাশে কি তার একটা পাথওয়ে নাই? আছে নাকি নাই? পাশাপাশি দুইটা সেলের মাঝখানে কি যেন পাস করছিল? বাইল বাইল ক্যানালিকুলি, ক্যানালিকুলি। তাহলে ওদের ক্ষেত্রে এখানে একটা স্পেস আছে, মানে ডাইরেক্ট, আবার এখান দিয়ে একটা রাস্তা আছে, শর্টকাট রাস্তা, শর্টকাট রাস্তা, ঠিক না? শর্টকাট রাস্তার কাজ কি পড়ে আসতেছি। তাহলে এখন আসেন কি হয়, এই যে কি কি সাবস্টেন্স ক্রস করে, কি কি ট্রান্সফার করে কন্টেন্টস নিউট্রিয়েন্ট স্টোরেজের জন্য, বাইল প্রোডিউসিং কন্টেন্টস গুলা, মানে বাইল তৈরি করতে যা যা লাগে, টক্সিন করে ডিটক্সিফাই করার জন্য, এবং বিলিরুবিন করে কিসের জন্য? কনজুগেশনের জন্য। পড়াইছি ভাইয়া। তাহলে এবার বুঝছেন যে বিলিরুবিন গুলা কি করতেছে? দেখেন এবার একটু আমরা সরি আমি পরে আসতেছি। তাহলে আমরা যদি কাফার সেলের কথা বলি, আমরা একটু পরে আসতেছি, এটা আগে একটু কাফার সেলের কথা বলি, দেখেন সব লেখা আছে। এটা কই পাওয়া যায়? সাইনোসয়েডে পাওয়া যায়। ইট ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাক্রোফেজ, ইট ইজ এ ফ্যাগোসাইটিক সেল, এবং এর কি আছে? সিউডোপোড আছে। কি করার জন্য? অ্যান্টিজেন গুলোকে ক্যাপচার করার জন্য। এটা অলরেডি বুঝছেন। এখন একটু কাজ করেছেন, বাইল ফ্লোটা আসে। আপনি এখন কোশ্চেন করেছেন না ভাইয়া বাইলটা কোথা দিয়ে ফ্লো করে, ঠিক আছে? তাহলে মনে রাখবেন বাইলের ডিরেক্ট কানেকশন সেন্ট্রাল ভেনে থাকে না। বাইলের ডাইরেক্ট কোনো কানেকশন সেন্ট্রাল ভেনের সঙ্গে থাকে না। তাহলে কোথায় কানেকশন থাকে? বাইল ক্যানালিকুলি কানেকশন থাকে কার সঙ্গে? বাইল ডাক্ট, ডাক্টের সঙ্গে, বাইল ডাক্টের সঙ্গে। তাহলে বাইল ডাক্টগুলো কোন পাশে? লিভার ক্যানালি সরি সেন্ট্রাল ভেন যেদিকে সেদিকে, নাকি তার অপোজিট দিকে? অপোজিট দিকে। অপোজিট দিকে। তাহলে কি খেয়াল করে দেখেন, আমরা যদি এই পেজের দিকে তাকাই, তাহলে এখান থেকে কি পাস করছে? দুইটা সেলের মাঝখানে কি পাস করছে জানো বলেন? বাইল ক্যানালিকুলি। তাহলে ধরো এখান থেকে বাইল ক্যানালিকুলি শুরু হয়েছে মাত্র, ঠিক আছে? তাহলে বাইল ক্যানালিকুলি কোথা দিয়ে পাস করছে? দুইটা লিভার সেলের মাঝখান দিয়ে পাস করছে এভাবে, ঠিক আছে? একটু বের দেখি আমরা, এবার একটু ক্লিয়ার, এখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, সো এই যে দেখেন দুইটা সেলের ঠিক মাঝখান দিয়ে এটা কি পাস করছে? একটা ক্যানালিকুলার সিস্টেম, ঠিক আছে? তাহলে এই পাশে কি? এই পাশে হচ্ছে আমাদের সাইনোসয়েডাল সারফেস, এই পাশটা কি আমাদের সাইনোসয়েডাল সারফেস। ওকে, এখন আসেন, বলেছিলাম না বিলিরুবিন কি হয়? কনজুগেশন হয়। তাহলে এখানে কি আছে? এখানে কি আছে? লিভার, লিভার হেপাটোসাইট। এবার আসেন ব্লাড বা বিলিরুবিন এখানে আসছে, কার সঙ্গে বাইন্ডিং করে? বিলিরুবিন কি নিজে নিজে পাস করতে পারে নাকি কারো হেল্প লাগে? অ্যালবুমিনের হেল্প লাগে, বিলিরুবিনে কার হেল্প লাগে? প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন, স্পেশাল অ্যালবুমিন হেল্প লাগে। সো অ্যালবুমিন প্লাস বিলিরুবিন কি করছে? বাইন্ড করে আসছে। আসার পরে অ্যালবুমিন কি করছে? যা তুই তোর কাছে যা, ঠিক আছে, আমি আমার ছেড়ে দিছে। অ্যালবুমিন চলে গেল, কিন্তু বিলিরুবিন কি হলো? রয়ে গেল। তাহলে বিলিরুবিনটা কি? নরমালি বিলিরুবিন কি কনজুগেটেড থাকে নাকি আনকনজুগেটেড থাকে? আনকনজুগেটেড। নরমাল বিলিরুবিন যেটা প্রোডিউস হয় ফ্রম দ্য আরবিসি, দিস ইজ আনকনজুগেটেড বিলিরুবিন। তাহলে সেই সঙ্গে সঙ্গে কই চলে আসবে? স্পেস অফ ডিসি ডিসিতে চলে আসবে। এবার আসেন স্পেস অফ ডিসি চলে আসছে। এবার এই সেলগুলো কি করবে? এই বিলিরুবিনটাকে ক্যাপচার করবে না? এই যে লিভার সেলগুলো ক্যাপচার করবে না? জি ভাইয়া। কি কোন সারফেস দ্বারা? সাইনোসয়েডাল সারফেস। সাইনোসয়েডাল সারফেস দ্বারা। সে লিভার সেলের মধ্যে চলে আসছে। লিভার সেল কন্টেন্ট করে স্পেশাল এনজাইম, হ্যাঁ, গ্লুকোরিনেজ এনজাইম, এবং সাবস্টেন্সের নাম হচ্ছে কি? গ্লুকোরনিক অ্যাসিড। তাহলে কি হবে? আলটিমেটলি হেপাটোসাইটের মধ্যে গিয়ে এই বিলিরুবিনগুলো কি করবে? গ্লুকোরনিক অ্যাসিডের সঙ্গে কি করবে? কনজুগেশন করবে, এবং কি তৈরি করবে? কনজুগেটেড বিলিরুবিন। এখন নরমালি কি হতো? নরমালি অন্যান্য পদার্থগুলো কোনখান দিয়ে বের হয়ে যাবার আবার কি করতো? আলটিমেটলি এই সাইনোসয়েডাল সারফেস দিয়ে বের হয়ে যেত, বের হয়ে কই চলে যেত? সাইনোসয়েডে যাইতো, আলটিমেটলি কই যেত? সেন্ট্রাল ভেইনে। বাট বিলিরুবিন ক্যান নট ফলো দিস পাথওয়ে। বিলিরুবিন যখন আনকনজুগেটেড হয়ে যায় তখন সে আর এই মেমব্রেনটাকে ক্রস করতে পারে না। কোন মেমব্রেনটা? সাইনোসয়েডাল মেমব্রেনকে। তার অর্থ ওয়ান ওয়ে পাথওয়ে। বিলিরুবিন যখন ঢুকছে তখন পারছে, বাট যখন সে কনজুগেটেড হয়ে যায়, কনজুগেটেড বিলিরুবিন ইজ আ কি? চার্জ বিলিরুবিন। সো চার্জ বিলিরুবিনের পক্ষে আর কি করা সম্ভব হয় না? এই সাইনোসয়েডাল সারফেস ক্রস করা সম্ভব হয় না। কিন্তু এখানে কি আছে? এই বিলিরুবিনগুলোকে ক্রস করার জন্য কি আছে? ট্রান্সপোর্টার আছে। আমি জন্ডিসে পড়েছিলাম। তখন কি করবে? এই বিলিরুবিনগুলো কি করবে? আলটিমেটলি কই চলে আসবে?
বাইল ক্যানালিগুলোতে। ক্যানালিগুলিতে চলে আসবে এবং আলটিমেটলি বাইল ক্যানালিগুলো কোথায় গিয়ে মুক্ত হয়? বাইল বাইল ডাক্টে। বাইল ডাক্টে। সো আলটিমেটলি বাইল ডাক্টে কি করবে? ঢুকবে বাইল ডাক্টে এবং বাইল ডাক্ট কি করবে? এটাকে আলটিমেটলি এখান থেকে নিয়ে চলে যাবে। এখন বাইল ডাক্ট শেষ পরে কি করে? রাইট এবং লেফট বাইল ডাক্ট মিলে কি তৈরি করে? কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট তারপর কি হয়? আমাদের সিস্টিক ডাক্টের সঙ্গে মিলে কি তৈরি করে? কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট কি করে পর আমাদের প্যানক্রিয়াটিক ডাক্টের সঙ্গে মিলে অ্যাম্পুলার ভ্যাটা তৈরি করে এবং অ্যাম্বুলার ভ্যাটা তৈরি করে এবং আলটিমেটলি কই চলে যায়? সেকেন্ড পার্ট অফ দা সেকেন্ড পার্ট অফ ডিউডিনাম এবং আলটিমেটলি শেষ গন্তব্যস্থ কোথায়? হাগু মানে ফিসেস নাকি? সো আলটিমেটলি তার শেষ গন্তব্যস্থ ফিকাল ম্যাটার। এবার বুঝছেন কেন কনজুগেটিভ বিলিরুবিন গুলা বায়োসলি বের হয়? বিকজ দে আর ট্রাই টু এক্সক্রিট ফ্রম দ্য বডি বাই দ্য হেল্প অফ দ্য ফিকাল ম্যাটার। বুঝছেন এবার ক্লিয়ার? তাহলে বুঝছেন কেন আমার এই কনজুগেটিভ বিলিরুবিন গুলা কেন বের হইতে পারে নাই এই সারফেস দিয়ে? বিকজ দে আর চার্জ মলিকুল এবং এই সারফেস দিয়ে চার্জ মলিকুল গুলো বের হওয়ার কোনো রাস্তা নাই। রাস্তা কোথায় আছে? রাস্তা আছে এই যে এখানে যেখান দিয়ে বাইল ক্যানালগুলি পাস করছে সেখান দিয়ে রাস্তা আছে, ওখান দিয়ে ট্রান্সপোর্টার আছে। ফলে কনজুগেটিভ বিলিরুবিন কি করছে? আমার ট্রান্সপোর্টার দিয়ে ক্রস করে কই চলে আসছে? বাইল ক্যানালগুলিতে চলে আসছে এবং আলটিমেটলি বাইল ক্যানালগুলি মিলে কই উন্মুক্ত হয়? বাইল ডাক্টে। এবং সবগুলো বাইল ডাক্ট মিলে কি তৈরি করে? রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট এবং আলটিমেটলি পাথওয়ে জানে। এবার কি বুঝছেন বিষয়টা? আপু যিনি কোশ্চেন করেছিলেন, একজন আপু কোশ্চেন করেছিলেন, ভাইয়া ওটা কি হবে? এখন কি ক্লিয়ার? এখন বুঝছেন? তাহলে কি সাবস্টেন্সগুলো থ্রু করতেছে সবগুলোকে কে নিয়ে যাচ্ছে? বাইল ক্যানালিকুলি আলটিমেটলি কই পড়তেছে? বাইল ডাক্টে। এবং বাইল ডাক্টগুলো কি মিলে কি করতেছে? সবগুলো বাইল ডাক্ট মিলে রাইট এবং লেফট বাইল ডাক্ট তৈরি করতেছে এবং আলটিমেটলি লিভার থেকে বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার এবার পুরো বিষয়টা? সো হোয়াট ইট ইজ দ্য হোল পাথওয়ে। তাহলে আশা করি আপনারা এখন পুরো জিনিসটা জানি না কতটুকু বুঝছেন, পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে আশা করি। যদি আর একটু নিজেরা একটু পড়েন বা একটু 3D স্ট্রাকচারগুলো দেখেন আপনার মানে অ্যাটলাস খুলে বা যে কোনো অ্যাটলাস খুলতে পারেন, তাহলে হোয়াটএভার আপনি তখন আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের তাহলে বিলিরুবিনের পাথওয়ে ক্লিয়ার, বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট পাথওয়ে, খুব ইম্পর্টেন্ট, সারা জীবন লাগবে জন্ডিসের জন্য। এবার আসেন বাইলের কম্পোজিশন কি? এটা এমসিকিউ তে প্রায় জিজ্ঞেস করে ফর দা বায়োকেমিস্ট্রি পারপাসে। বাইলের কম্পোজিশন হচ্ছে বিলিরুবিন। কোন ধরনের বিলিরুবিন? নট আনকনজুগেটেড, মাস্ট be conjugated and phospholipid or lecithin, sometimes cholesterol, immunoglobulin A. Bile contain immunoglobulin A and the bile acid. There are two types of bile acid, chinocholic acid and chinodeoxycholic acid. Okay, so এটা মুখস্থ করে ফেলবেন, এটা জাস্ট লিখে দিছি আপনাদের জন্য, জাস্ট মেমোরাইজ করার জন্য। ঠিক আছে? আর লেকচার তো হিস্ট্রি গ্রুপে দিব তখন। আর স্পেস অফ ডিসিতে কি থাকে মনে আছে? একটা যে বাদ কি ছিল? কে? স্টিলেট সেল মনে আছে? স্টিলেট সেল অফ আইটোবায়োটোসেল বলেছিলেন, তার স্পেশাল কাজ আছে। কি করে সে? এই স্টিলেট সেলগুলো ভিটামিন এ, ডি এবং ফ্যাট স্টোর করে। ইট ইজ দ্য নর্মাল ফাংশন অফ দ্য স্টিলেট সেল। বাট আমরা নর্মাল ফাংশন ইন্টারেস্টেড না, আমরা অ্যাবনর্মাল ফাংশন ইন্টারেস্টেড। সেই অ্যাবনর্মাল ফাংশনটা কি জানেন? সেটা হচ্ছে কোনো কারণে লং টাইম ধরে আপনি যদি স্টিলেট সেলগুলোকে স্টিমুলেট করেন, ইরিটেট করেন, একটা সময় স্টিলেট সেলগুলো পাগল হয়ে যায়। তখন তারা স্টিলেট থাকে না, তখন তারা কনভার্ট হয়ে যায়। তাদের কনভার্সন ফর্মের নাম হচ্ছে মায়োফাইব্রোব্লাস্ট। হোয়াট ইজ ফাইব্রোব্লাস্ট? সেল অফ কানেকটিভ টিস্যু, রাইট? আমরা পড়ে ফেলেছি ফাইব্রোব্লাস্ট কাকে বলে। সো ফাইব্রোব্লাস্ট কি? সেল অফ কানেকটিভ টিস্যু। এবং কি প্রোডিউস করে স্পেশালি মনে আছে? কি প্রোডিউস করে স্পেশালি? গ্রোথ হরমোন প্রোডিউস করে। হ্যাঁ, ফাইব্রোব্লাস্ট কি প্রোডাকশন করে? কোলাজেন ফাইবার প্রোডাকশন করে। তাহলে কি হবে? প্রচুর, আর যখন প্রচুর পরিমাণ কোলাজেন চলে আসে তখন আমরা বলি ফাইব্রোসিস হয়ে গেছে। তখন আমরা বলি লাংটা কি হয়ে গেছে? ফাইব্রোসিস হয়ে গেছে। এবং একটা সময় দেখা যায় ফাইব্রোস পোরশনগুলো কি করে? কন্ট্রাক্ট করে। যখন কন্ট্রাক্ট করে তখন দেখা যায় স্থানে স্থানে কিছু নোডিউল ফর্মেশন হয়। নোডিউল মানে হচ্ছে গর্ত। ওকে, এবং পুরো লিভারটাকে আমরা বলি সিরোটিক লিভার। and this condition is called cirrhosis of the liver. আমার সিরোসিস নিয়ে একটা লেকচার আছে, ওটা দেখে নিলে সিরোসিস অফ দ্য লিভার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আপাতত দরকার নেই, এটা মেডিসিনের কথাবার্তা পরে। জাস্ট একটু বলে দিলাম যে হোয়াট আর দ্য প্যাথোলজিক্যাল ফাংশন অফ দ্য স্টিলেট সেল। ফিজিওলজিক্যাল ফাংশন অফ দ্য স্টিলেট সেল ইজ ভিটামিন এ, ডি এন্ড ফ্যাট অ্যাবজর্পশন করা, এন্ড প্যাথোলজিক্যাল ফাংশন অফ দ্য স্টিলেট সেল হচ্ছে কি প্রোডাকশন করা? ফাইব্রোসিস করা, অর্থাৎ সিরোসিস করা। ওকে ওকে, আর কিছু এমসিকিউ আছে যে আমাদের লিভার সেল থেকে কি কি ব্লাডে যায়? বিএলডি যায় ট্রাইগ্লিসারাইড হিসেবে, এলডিএল যায় কোলেস্টেরল হিসেবে, এসডিএল যায়, মডিফাইয়েবল ভিটামিন ডি যায়। বিকজ ভিটামিন ডি তিনটা ফর্ম আছে, সিসিএফ, হ্যাঁ, কোলিক্যালসিফেরল, দেন 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল which is emerged from the liver, and the finest form কি 1,25
Dihydroxyfolic ডাইহাইড্রোক্সিফোলিক which is অ্যাসিড the ফেলছে active form of vitamin D which is produced in the liver cell, sorry, which is produced from the কিডনি কিডনি সেল। আগে আমি পড়েছি এটা, কত ক্লাসে পড়েছি নাকি, কত ক্লাস আগে দিন। আচ্ছা হোয়াটএভার, সো ওটা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের, এটা নিয়ে পড়া মানে এই জন্য বলছি আমি কিন্তু লিখিনি ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্ম লিখিনি, কি লিখছি মডিফিয়েবল, বিকজ এটা কিন্তু এখন ভিটামিন ডি হয় নাই। ভিটামিন ডি হইতে কই যেতে হবে, কি বলে কিডনিতে যেতে হবে। কিডনিতে যাইতে হবে। আচ্ছা আর কি প্রোডিউস করে, প্লাজমা প্রোটিন প্রোডিউস করে, বাইল সিক্রেশন করে, অ্যামোনিয়া প্রোডিউস করে এবং ইউরিয়া প্রোডিউস করে। আমরা সবাই জানি যে অ্যামোনিয়া এবং ইউরিয়ার সাইক্লিং এ লিভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বায়োকেমিস্ট্রি কথাবার্তা পড়াবো না, ওকে ওকে। সো নাও এখন তিনটি ইম্পর্টেন্ট টপিক, এগুলো আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট এবং সারা কোশ্চেন করতে পছন্দ করে। একটা হচ্ছে ক্লাসিক্যাল লোবিউল কাকে বলে, একটা হচ্ছে পোর্টাল লোবিউল কাকে বলে, আর একটা হচ্ছে হেপাটিক অ্যাসিনাস কাকে বলে। আমরা এখন ইজিলি ক্লিয়ার হয়ে যাবে, এখন ইজি। ক্লাসিক্যাল লোবিউল এতক্ষণ যা দেখছেন সেটাকে বলি ক্লাসিক্যাল লোবিউল, এই যে এটা, দিস ইজ কল্ড ক্লাসিক্যাল লোবিউল। তাহলে ক্লাসিক্যাল লোবিউল কেমন স্ট্রাকচার, এটা ট্রাইগোনাল নাকি হেক্সাগোনাল, ট্রাই নাকি হেক্সা, হ্যাঁ হেক্সাগোনাল, এবং এর সেন্ট্রালে কি থাকে, সেন্ট্রাল সেন্ট্রাল ভেইন, ভেইন, একটা পেরিফেরিতে কি থাকে, ট্রায়াড থাকে। ট্রায়াড থাকে, গুড, ট্রায়াড থাকে। आंसर কিন্তু ট্রায়াড, ট্রায়াড এটা না, ট্রায়াড থাকে, এটা आंसर, পোর্টাল ট্রায়াড থাকে। হোয়াট আর দ্য পোর্টাল ট্রায়াডস? ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন, ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি এন্ড দ্য বাইল ডাক্ট, দিস কালেকশন ইজ কল্ড পোর্টাল ট্রায়াড। তাহলে আপনারা বলবেন, আপনি জিজ্ঞেস হোয়াট ইজ ক্লাসিক্যাল লোবিউল, আপনি বলবেন হেক্সাগোনাল লোবিউল অফ দ্য লিভার ইজ কল্ড ক্লাসিক্যাল লোবিউল, যার সেন্ট্রালি থাকে পোর্টাল এম পেরিফেরিতে সেন্ট্রাল ভেইন। পোর্টাল ট্রায়াড। শেষ, একদম ইজি কথা, এর আর কিছু বোঝা নেই। এটা এবার আসেন পোর্টাল লোবিউল কি, পোর্টাল লোবিউল কি। আচ্ছা এখন একটু বোঝা ট্রাই করি। প্রত্যেকটা আমি যে তিনটা নিই, কয়টা ক্লাসিক্যাল লোবিউল নিছি, তিনটা ক্লাসিক্যাল লোবিউলকে নেওয়ার পরে তিনটার সেন্ট্রাল ভেনকে যদি কানেকশন করি তাহলে কি তৈরি হয়, একটা কি স্ট্রাকচার, ট্রাইগোনাল স্ট্রাকচার তৈরি হয়। এই ট্রাইগোনাল স্ট্রাকচারটাকে আমরা বলি পোর্টাল লোবিউল, যার সেন্ট্রালে কি থাকে জানেন, যার সেন্ট্রালে থাকে পোর্টাল ট্রায়াড। যার সেন্ট্রাল থাকে পোর্টাল ট্রায়াড, আর যার পেরিফেরিতে কি থাকে, সেন্ট্রাল ভেইন। ভেইন। কেন পোর্টাল ট্রায়াড থাকে বুঝতেছেন তো, কারণ প্রত্যেকটা হেক্সাগোনাল স্ট্রাকচারে কোণে কি থাকে, পোর্টাল ট্রায়াড। পোর্টাল ট্রায়াড। এখন আপনার কি মনে হয় এটা যে প্রত্যেকের জন্য আলাদা করে পোর্টাল ট্রায়াড থাকে, তা কিন্তু না, একটাই পোর্টাল ট্রায়াড। জিনিসটা হচ্ছে এমন আর কি, ধরেন এটা হচ্ছে একটা, আরো ক্লিয়ার করে দিই, এগুলা কনফিউজ হবেন না, আমি জানি কনফিউজ হবেন যে ভাই কেন একটা হয়। দেখেন এই একটা, এটা কি, এটা হচ্ছে হেপাটিক আর্টারির ব্রাঞ্চ, এটা হচ্ছে এটা কি পোর্টাল ভেনের ব্রাঞ্চ, আর এটা কি বাইল ডাক্ট। ওকে এবার আসেন আমরা যদি একটা হেক্সাগোনাল স্ট্রাকচার আঁকি, এখন বোঝার সুবিধার্থে দেখেন, ওকে। তারপর হচ্ছে যতটুকু সম্ভব আর কি আঁকা, ওকে ওকে। এই রে কি রে, দেখো না ম্যাচ কারণে কি, একটু দাঁড়ান দেখা, কালকেই করেছি এটা। ওকে গুড। সো নাও এই মিলছে তিনটা ছয়টা, একটা ট্রায়াড, একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, একটা হেক্সাগোনাল স্ট্রাকচার এন্ড একটা হেক্সাগোনাল স্ট্রাকচার। দেখেন তো এই তিনজনের পক্ষে কি তিনজনকে কি সাপ্লাই করা সম্ভব, তিনটা কোণাকে সাপ্লাই করা সম্ভব? অবশ্যই সম্ভব, সম্ভব না? এখান থেকে একটা ব্রাঞ্চ বের হয়, এখান থেকে একটা ব্রাঞ্চ, আর এখান থেকে একটা ব্রাঞ্চ, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। দেখেন এখান থেকে হবে একটা ব্রাঞ্চ, ওকে, আর এখান থেকে একটা ব্রাঞ্চ, আর এখান থেকে একটা ব্রাঞ্চ, ওকে। তাহলে আমি যদি এখন আঁকি, এটা কি আঁকা যত সম্ভব হচ্ছে আঁকি, মিলে এ বুঝছেন কেন একটা টায়ার দিয়ে তিনটাকে কভার করা সম্ভব? জি ভাইয়া। ভাইয়া এই হেক্সাগোনালের সাইড গুলোতে কি আর ট্র্যাক থাকবে? কোণায় আছে, সে ইজিলি কি করতে পারবে, কোণা থেকে তিনটা করে ব্রাঞ্চ বের করবে, এখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, ঠিক না? তিনটা করে ব্রাঞ্চ বের করবে।
কিন্তু আবার তাহলে কি এই যে এখানে কি আছে, এটা কি সবুজ কালারটা কি? বাইল ডাক। অর্ডিনারি বাইল ডাক্ট এখানে একটা আছে, এখানে একটা আছে, আর কি এখানে একটা আছে না? ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে এখন আপনি আমাকে বলেন তো বাইল ডাক্টের ফ্লো কোথা থেকে কোথায় হবে? কুইকলি বলেন, বাইল ফ্লো কোথা থেকে কোথায় হবে? বাইল ক্যানালিকুলি থেকে বাইল ডাক্টের দিকে। সেন্ট্রাল হ্যাঁ, এটা কোন দিক থেকে হবে? সেন্ট্রাল ভেন থেকে এদিকে নাকি এদিক থেকে সেন্ট্রাল ভেন দিকে? সেন্ট্রাল ভেইন থেকে এটা থেকে ট্রায়াডে পোর্টাল ট্রায়াড। সেন্ট্রাল ভেন থেকে ট্রায়াডের দিকে, বিকজ আমি বলেছিলাম যে অপোজিট দিকে থাকে, তাহলে ফ্লো হবে এদিকে, এদিকে, এদিকে এন্ড এদিকে। সো আমি যদি এই ব্যাটাকে নরমাল স্ট্রাকচার রাখি, এখন কি মিলতেছে? এদিকে ফ্লো হচ্ছে আর এদিকে ফ্লো হচ্ছে আর এদিকে ফ্লো হচ্ছে। এবার ক্লিয়ার? জি ভাই, তাহলে হ্যাঁ সেন্ট্রাল ক্লিয়ার কি ভাই। থাকে? সেন্ট্রাল ভাইয়া কি থাকে? সেন্ট্রাল থাকে পোর্টাল ট্রায়াড, আর তিন পাশে কি থাকে? সেন্ট্রাল ভেইন, এন্ড দ্য স্ট্রাকচার ইজ কি? ট্রাইগোনাল। সিম্পল। ভাইয়া এই লোবিউল গুলার চারদিকে কি আর ট্র্যাক থাকবে না, মানে হেক্সাগোনাল গুলার কর্নারে? অবশ্যই থাকবে, আমি ওগুলো আঁকি নেই, অবশ্যই থাকবে। এই তো কন্টিনিউয়াস চারপাশে কি শুধু লোবিউল আর লোবিউল, বুঝেন নাই? এখন ওগুলো যদি জি আঁকতে ভাইয়া। চাই তাহলে এটা বিচ্ছিরি অবস্থা হবে, আর আমাদের দরকার আমাদের হিস্ট্রি। বুঝেছি ভাইয়া। হ্যাঁ, ওখানে সবগুলোতে আছে, তা এও করতেছে, প্রত্যেকটা কোণা থেকে তৈরি হচ্ছে, আমরা রাখতেছি না, বুঝছেন জিনিসটা? জি ভাইয়া। এটা নাই, আমি আচ্ছা একটা আঁকি দেখাই তাহলে হয়। ক্লিয়ার করেন, সমস্যা নাই। কোনো কনফিউজ থাকলে কি হবে জানেন? কনফিউজ খুব খারাপ জিনিস। একটা যদি আমার মাথায় গুঁতে দেয়, এই জিনিস আপনাকে ভালো জিনিস ভুলে দিবে, বল যে ভাই তো বুঝে নেই, তাহলে হয় নাই। এখন দেখছেন এই যে একটা ট্রায়াড, এই যে একটা ট্রায়াড, এই যে একটা ট্রায়াড, এই যে একটা ট্রায়াড, মিলতেছে এবার আপু? ক্লিয়ার হয়েছে এবার? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো কনফিউশন দরকার নেই, আমরা ক্লিয়ার করি। সো নাও লাস্টে হেপাটিক এসিনাস, অলরেডি এটা জানেন আর না বোঝার কিছু নাই। মনে আছে কোন পাশে সেলগুলা বেশি অক্সিজেন সাপ্লাই পায়? ট্রায়াডের কাছাকাছি সেলগুলা নাকি দূরের সেলগুলা? ট্রায়াডের কাছে ট্রায়াডের কাছাকাছি এদিকে যে সেলগুলা ছিল তারা কি বেশি অক্সিজেন পাইছিল নাকি পাই নাই? পায় নাই। পাই নাই। পাই নাই। সিম্পল, এটা একটা ট্রায়াড, এটা একটা ট্রায়াড, তাহলে এর কাছাকাছি যে ব্লাড ভেসেল মানে হেপাটোসাইট গুলো আছে তারা বেশি অক্সিজেন পাবে না, আর সবচেয়ে দূরের গুলো কি কম পাবে না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমি যদি এটাকে তিনটা জোনে ভাগ করি, যে এটা একটা জোন, এটা একটা জোন, হ্যাঁ, তাহলে সবচেয়ে কাছের জোনটাকে বলি জোন 1, এরপরটাকে বলি জোন 2, এরপরটাকে বলি জোন 3। তাহলে এটাকে এবার কি করা হয়েছে দেখেন, এই দেখেন এটা যদি পোর্টাল ট্রায়াড হয়, এটা যদি একটা পোর্টাল ট্রায়াড হয়, চারটাকে মিলে একটা যোগ করে দিছি। এই যে স্ট্রাকচারটাকে বলি কি আমরা? হেপাটিক অ্যাসিনাস। তাহলে কি হচ্ছে, এই কাছাকাছি যে জোনটা আছে সেটা কি পাচ্ছে সবচেয়ে বেশি? অক্সিজেন অক্সিজেন। এরপরে জোনটা কি পাচ্ছে? তার চেয়ে মধ্যম। আর এই পাশে কি পাচ্ছে সবচেয়ে কম কম। পাচ্ছে। এটাকে বলি জোন 1, জোন 2, জোন 3। এখন আমি যদি কোশ্চেন করি আপনাকে, বুদ্ধি করে বলেন, আমি যদি কোশ্চেন করি, বলেন তো কার নেক্রোসিস হওয়ার সবচেয়ে বেশি চান্স, জোন 1 না জোন 3? জোন Three. 3। জোন জোন 3। 3। কারণ জোন 3 অক্সিজেন সবচেয়ে কম পায়, আর অক্সিজেন অভাবে কি হয়? ইস্কেমিয়া হয়, ইস্কেমিয়ার অভাবে নেক্রোসড হয়ে যায়। এবার বলেন কোন জোনের সেলগুলার সবচেয়ে বেশি ইনফেকশন হওয়ার চান্স আছে? জোন 1 নাকি? জোন 1। ব্লাড ঢুকতেছে, সবচেয়ে বেশি ব্লাড কি পাচ্ছে? জোন 1 এর সেলগুলা। যখন অর্গানিজমগুলো ঢুকবে, তারা ঢুকেই পাচ্ছে যে সেলগুলোকে, তাকে আগে অ্যাটাক করবে। এই জন্য জোন 1 এর সেলগুলো সবচেয়ে বেশি ইনফেক্টেড হচ্ছে এবং সবচেয়ে বেশি টক্সিসিটি জোন 1 হচ্ছে। সো দিস ইজ দ্য ক্লিনিক্যাল সিনারিও, মুখস্থ করার কিছু নাই। জোন 3 এর সেলগুলোর নাম হচ্ছে পেরি সেন্ট্রাল সেল। কেন পেরি সেন্ট্রাল? হোয়াট ইজ পেরি? এটাই বলেছিলেন। বিসাইড, পাশেই থাকে সেন্ট্রালের। দেখেন না, এটা সেন্ট্রাল ভেনের সাইডে থাকে, দেখছেন এবার? সো এই সেলের নাম কি? পেরি সেন্ট্রাল সেল। সো নাও দিস ইজ দ্য এন্ড অফ দ্য হেপাটিক or liver histology. ক্লিয়ার পুরো বিষয়টা? আবার এখন যা ক্লিয়ার হয়ে বুঝছেন জিনিসটা, তাহলে তখন মন সব কি ক্লিয়ার হয়েছে নাকি? জি ভাইয়া। ওকে, আলহামদুলিল্লাহ, শেষ হইলে আমি খুশি। ভাইয়া প্রেম কুমার আর দেখেন। হ্যাঁ আপু বলেন আপু। ভাইয়া বাইল ক্যানালিকুলি দিয়ে কি শুধু বাইলই পাস হবে? বাইল ক্যানাল দিকে বাইল পাস হবে, ওই যে বিলিরুবিনের স্ট্রাকচারগুলো পাস হবে। বাইল তৈরি করতে যা যা প্রয়োজন, এই যে দেখেন আমি এই ভালো কোশ্চেন করছেন, সমস্যা নেই। এই যে বাইল ক্যানাল দিয়ে কি পাস করবে? বাইল পাস করবে। তাহলে বাইল কি দিয়ে তৈরি? বিলিরুবিন দিয়ে তৈরি। কনজুগেট বিলিরুবিন পাস করবে, ফসফোলিপিড আর লেসিথিন পাস করবে, কোলেস্টেরল পাস করবে, ইমিউনোগ্লোবিন এ পাস করবে, বাইল অ্যাসিড পাস করবে। ঠিক আছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড পাস করবে না, কারণ কার্বন ডাইঅক্সাইড কি? লিপিড সলিবল সাবস্টেন্স, তার কি দরকার কি যাবার? সে ডিরেক্টলি কি করবে? সাইনোসোডাস সারফেস ক্রস করে কই চলে যাবে? আবার আগের জায়গায় চলে যাবে। সেটা নির্ভর করে রিসেপ্টরের উপরে, কি কি রিসেপ্টর আছে।
হ্যাঁ, কোন সাবস্টেন্স ক্রস করতে পারে, সবাই তো সবকিছু ক্রস করতে পারে না, বুঝেন না কথাটা? ওকে আপু, জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে যে বুঝেন না বা সামথিং কোশ্চেন করতে পারেন যদি না বুঝেন। লজ্জা পাওয়ার কিছু নেই। ভাইয়া ওই যে বিলিরুবিনের পাথওয়েটা আরেকবার একটু বললে বিলিরুবিন ভালো হতো। পাথওয়েটা কি? তাহলে বিলিরুবিন আসতেছে হেপাটিক আর্টারি দিয়ে, সিম্পল। তাহলে হেপাটিক আর্টারি দিয়ে আসিস পরে কোথায় পড়তেছে? সাইনোসয়েডে পড়তেছে। কার সঙ্গে আসছিল? অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড করে আসছিল, বিকজ আনকনজুগেটেড বিলিরুবিন ইজ দা লিপিড soluble bilirubin or water insoluble bilirubin, so they have to transport it by the help of plasma protein. So plasma protein বলতে আমরা বোঝাচ্ছি এখানে অ্যালবুমিন। অ্যালবুমিন কি করেছিল? বিলিরুবিনটাকে বাইন্ড করে নিয়ে চলে আসছিল। এরপর কি করলো? অ্যালবুমিন যখন বাইন্ড করে আসছে, তারপর অ্যালবুমিন কি করছে? বিলিরুবিনকে ছেড়ে দিছে। তারপর বিলিরুবিন কি করছে? আমার সাইনোসয়েড থেকে কই চলে গেছে? স্পেস অফ ডেসিতে চলে গেছে। তারপর কি করছে? সাইনোসয়েডাল যে সারফেস আছে হেপাটোসাইটের, তার মধ্যে দিয়ে ঢুকে গেছে, বিকজ ওটা কি লিপিড সলিবল, দে ক্যান ক্রস দা মেমব্রেন, লিপিড সলিবল। তখন কি করছে? সেলের মধ্যে ঢুকছে। ঢুকার পর কি হয়েছে? ওখানে এনজাইমের সাহায্যে কি হয়েছে? কি হয়েছে? কি বলি এটাকে? গ্লুকুরোনিক অ্যাসিডের সাহায্যে কি হয়েছে? কনজুগেশন। তাহলে কি তৈরি করছে? কনজুগেটেড বিলিরুবিন। বাট এখন কি বিলিরুবিন লিপিড সলিবল নাকি সে ওয়াটার সলিবল? এখন ওয়াটার সলিবল, ওয়াটার সলিবল। ওয়াটার সলিবল, অবশ্যই ওয়াটার সলিবল। কি বললাম একটু চার্জ মলিকুল বললাম না? গ্লুকুরোনিক অ্যাসিড, অ্যাসিড কি? ওয়াটার সলিবল। তাহলে অবশ্যই আমার কনজুগেটিভ বিলিরুবিন ইজ আ ওয়াটার সলিবল মলিকুল। তাহলে এখন কি সে আগের মতো প্লাজমা মেমব্রেন ক্রস করে বের হতে পারবে সাইনোসয়েডাল সারফেস দিয়ে? পারবে না। তাহলে এখন কি করতে হবে? তাকে কোন একটা ট্রান্সপোর্টার কি হেল্প নিতে হবে। এখন তার ট্রান্সপোর্টার কোথায় আছে? তার ট্রান্সপোর্টার আছে হচ্ছে মিডিয়াল সারফেসে, যেদিকে কি আছে? বাইল ক্যানালিকুলি আছে। ফলে কি করতেছে? সে বাইল ক্যানাল দিয়ে থ্রু আউট হয়ে যাচ্ছে, বাইলের মধ্যে চলে যাচ্ছে। ফলে আলটিমেটলি সে কি করতেছে? বাইল ক্যানালিকুলি দিয়ে বাইল ডাক্টে যাচ্ছে, সেখান থেকে রাইট এবং লেফট হেপাটিক ডাক্টে যাচ্ছে এবং আলটিমেটলি লিভার থেকে বের হয়ে যাচ্ছে। তারপর সিস্টিক ডাক্টের সঙ্গে মিলে এবার সে কি করতেছে? কমন বাইল ডাক্ট তৈরি করতেছে। সেখান থেকে অ্যাম্পুল অফ ব্যাটার দিয়ে শেড করে যাচ্ছে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডাম আলটিমেটলি ফিসেস দিয়ে বের হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য কমন পাথওয়ে বাইল। ক্লিয়ার এবার পুরো বিষয়টা? জি ভাইয়া। ওকে, সো আর কোনো কোশ্চেন নাই? আমি নোটটা হিস্টোলজি গ্রুপ একটু পরে দিচ্ছি। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা ভাইয়া, ইন্টেস্টাইনে বাইলকে প্রপারলি ফাংশন করতে হলে বাইলের চেঞ্জ গুলো কেন দরকার হয়? ইন্টেস্টাইনে তো বাইল প্রপারলি কাজ করে কোথায়? নরমালি তো আমার ইন্টেস্টাইনে কাজ করে হচ্ছে আপনার কি করে এটাকে আপনার ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন করে, মানে লিপিড সলিবল সাবস্টেন্স গুলোকে ব্রেকডাউন করে ফেলে, ভেঙে ফেলে, ছোট করে ফেলে। ঠিক আছে? তাহলে নরমালি তো এখানে তো কোনো মডিফিকেশনের প্রয়োজন নেই। এখানে মডিফিকেশন কেন প্রয়োজন হবে? মানে ওই যে কনসেন্ট্রেটেড হয়, যে গল ব্লাডারে যে কনসেন্ট্রেশন হয় ওইটার কথা বলছি। যখন বাইল প্রডিউস করে তখন তার মধ্যে অনেক ধরনের সাবস্টেন্স থাকে, কিন্তু সব সাবস্টেন্স বাইলের প্রপার ফাংশনে কাজে লাগে না। বাইলের মেইন ফাংশন কারা? বাইল অ্যাসিড গুলা। তাহলে এইগুলাকে কি করতে হয়? পানিগুলোকে টেনে বের করতে হয়, বিকজ অনেক ওয়াটার তখন থ্রু আউট হয়। একটা ক্যানালিকুলি, যেহেতু এই ক্যানালিকুলি দিয়ে পাস করার জন্য ওয়াটারের প্রয়োজন, নাহলে কিন্তু সে প্রপারলি পাস করতে পারবে না। কনজুগেট মানে জমে যাবে, জমে গেলে তো ক্যানালিকুলিগুলো ব্লক হয়ে যাবে। এই জন্য এখানে প্রচুর ওয়াটার মানে থ্রু আউট হয়, যাতে করে ওয়াটারের সাহায্যে তারা বের হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এত ওয়াটারি সাবস্টেন্স যখন হবে, এই ওয়াটারিয়াস বাইল কখনোই প্রপারলি ফাংশন করতে পারবে না। এই জন্য কি করতে হয়? বাইলগুলোকে প্রথমে গল ব্লাডারে গিয়ে রাখতে হয়। কারণ যখন গল ব্লাডারে অনেকদিন ধরে বাইলগুলো থাকে, তখন গল ব্লাডারের যে মিউকাস মেমব্রেনগুলো আছে তারা কন্টিনিউয়াসলি ওয়াটার রিঅ্যাবজর্ব করে ফেলে। তো ওয়াটার যখন তারা রিঅ্যাবজর্ব করে ফেলে, মানে অ্যাবজর্ব করে ফেলে, তখন কি হয়? আস্তে আস্তে করে বাইলটা কনসেন্ট্রেট হয়ে যায়, তখন তার প্রপার ফাংশন সে দেখাতে পারে। এরপর বাইলটা কি হয়? আমার যখন কোলেসিস্টোকাইনিন রিলিজ হয়, তখন কি করে? কোলেসিস্টোকাইনিন ব্লাডের মাধ্যমে এসে আমার গল ব্লাডারকে কনস্ট্রিক্ট করে, ফলে সিস্টিক ডাক দিয়ে বাইলগুলো থ্রু আউট হয়ে যায় এবং আলটিমেটলি সেটা সেকেন্ড পার্ট অফ দ্য ডিউনে এসে কি করে? ইমালসিফিকেশন করে। ওকে, নরমালি বাইলের মধ্যে কি থাকে? প্রচুর ওয়াটার থাকে। এত ওয়াটার দিয়ে সে কাজ করতে পারবে না। ডাইলুটেড সাবস্টেন্স কি ভালো কাজ করতে পারে? পারে না। এই জন্য কনসেন্ট্রেট সাবস্টেন্স লাগে। কিন্তু নরমালি বাইল কি? ডাইলুটেড। এই জন্য এটাকে কনসেন্ট্রেট করার জন্য কি দরকার? গল ব্লাডার দরকার। বুঝছেন এবার? আচ্ছা, এটা বুঝাইছেন যে? আচ্ছা, জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে। জি ভাইয়া। আর কোনো কোশ্চেন তো নাই মনে হয় নাকি? নাই? ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, না থাকলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, বিদায়।